আচ্ছা, তাহলে আজকের ক্লাস থেকে আমরা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজের পিএইচপি শেখা শুরু করব। তো ব্যাকএন্ড শেখার আমরা বললাম যে ফ্রন্ট এন্ডে টেকনোলজি বলতে আসলে এখন রিয়াক্ট ভিউ শিখতেছে মানুষ, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ অথবা টেইলউইল, এই 4-5টা ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা হয়, মানে ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন মূল কথা হচ্ছে, ইউআই ডিজাইন যারা করে ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো ব্যাক এন্ডের টেকনোলজি আবার ডিফারেন্স। ব্যাক এন্ডে একই ফ্রন্ট এন্ডে বিভিন্ন ধরনের ব্যাক এন্ড ইউজ করা যেতেই পারে। আমি সেটা পিএসপি করতে পারি, জাভাতেও করতে পারি, এসপি ডট নেট আছে, হ্যাঁ, আবার পাইথন জ্যাঙ্গোতেও করতেছে। তো ওয়ার্ল্ডের টেকনোলজির শেষ নাই, মানে ব্যাক এন্ডের চুজ করার অপশন অনেক, বাট ফ্রন্ট এন্ডে এইচটিএমএল সিএসএস এর বিকল্প আপনি চিন্তা করতে পারবেন না। এইচটিএমএল সিএসএস থাকবেই, বাকিটা হয়তো ফ্রেমওয়ার্ক হয়তো আপনি অন্য কিছু ইউজ করতেছেন ডিজাইন, বাট এইচটিএমএল সিএসএস কমন। বাট ব্যাক এন্ড টেকনোলজি অনেক টেকনোলজি আছে, সেটা হোক পিএসপি হতে পারে, দেখেন রুবি রেল, পাইথন, নোড জেস আরও হতে পারে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট হতে পারে। আর জাভাস্ক্রিপ্টে ব্যাকএন্ড না, জাস্ট নোট নিয়ে ইউজ করে যেটা মানুষটাকে, সেটা জাভাস্ক্রিপ্টে আসলে আলটিমেটলি সেটাই বলতে। স্প্রিং বুট যেটা জাভার, গোল্যাঙ্গে, কোটলিন, অসংখ্য জিনিস আছে আর কি। তো এতগুলো ট্যাগের থেকে আসলে পিএসপি কেন চুজ করবেন বা পিএসপিতে কাজ করা কেন সহজ? মূল কথা হচ্ছে যে পিএসপির বয়স 29 বছর পার হয়েছে, হ্যাঁ, 29 বছর ধরে এই ওয়ার্ল্ডে ওয়াইড হিউজ ওয়েবসাইট কিন্তু পিএসপিতে ডেভেলপ হয়েছে। ইদানিং হয়তো অনেক ল্যাঙ্গুয়েজ আসছে, পাইথনও হচ্ছে, জাভাতেও হচ্ছে। এখন এই টেকনোলজি চুজ করার পিছনে হচ্ছে হিউজ পরিমাণ ওয়েবসাইট তৈরি হয়েছে, প্লাস এটার কমিউনিটি অনেক বড়। মানে একটা ইস্যু হলে সেটা সাবমিট করলে ইস্যুর সলিউশন পাওয়া যায়, আর নতুন কিছু জিনিসের কিন্তু সলিউশন সহজে পাওয়া যায় না। আর খুব সহজে ওয়েবে কাজ করার জন্য এটা সব একটা ইজি ল্যাঙ্গুয়েজ ধরতে গেলে, পাইথনের যেরকম ইজি, এটাও ইজি ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তার মানে এটা রান করতে গেলে একটা সার্ভার লাগে। তো সার্ভার বিষয়টা কি, যেখানে এই ল্যাঙ্গুয়েজটা রান করার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার। এখন এই এনভায়রনমেন্টটা এক একটা ওএসে একরকম। যেমন আমরা যারা উইন্ডোজ ইউজার, উইন্ডোজে ইউজ করি, তো উইন্ডোজের জন্য কিছু সফটওয়্যার দিয়ে দিছে। একটা টাইমে হয়তো আলাদা আলাদা ইনস্টল দিতে হতো, পিএসপি ইনস্টল দিতে হতো। আবার যখন এটার সাথে যখন আমরা যদি ব্যাক এন্ড করবো, তাহলে আমাদের ডাটাবেস লাগবে। ব্যাক এন্ড সফটওয়্যার মানেই তো ডাটাবেস থাকবে, তাই তো? ডাটাবেস হিসেবে আমরা এটার সাথে মাইস্কুল শিখবো, পিএসপির সাথে আরও ডাটাবেস সাপোর্ট করে, বাট পপুলার হচ্ছে মাইস্কুল, এটা ওপেন সোর্স। তাহলে আমার ডাটাবেস রান করার জন্য তো একটা সফটওয়্যার লাগবে, এনভায়রনমেন্ট লাগবে। তো এইটা ইন্ডিভিজুয়ালি কাজ করার জন্য এরকম অনেক টুলস পাওয়া যায় উইন্ডোজের জন্য, এবং লিনাক্সেও আছে, যারা ম্যাক চালায় ম্যাকের জন্য আছে। তো সচরাচর যেটা হতো যে আমরা অনেক টাইম, আমি যখন কাজ করি সবাই বলতো জ্যাম সফটওয়্যার নাকি অনেক পপুলার, বাট আমি ব্যক্তিগতভাবে জ্যাম পছন্দ করি না। আর আমি তো লিনাক্স ইউজ করি, উইন্ডোজ ইউজার না আমি। বাট এই উইন্ডোজে কাজ করার জন্য এরকম অনেক টুলস আছে, যেমন হচ্ছে আমরা যেটাতে কাজ করি সেটা হচ্ছে লারাগন। উইন্ডোজের জন্য বেস্ট একটা টুলস, এটার মধ্যে বিল্ডিং ভাবে সব কিছু দেওয়া থাকে। আবার যারা ম্যাক ইউজ করে তারা হচ্ছে ম্যাম্প ইউজ করতে পারে, হ্যাঁ। আবার উইন্ডোজে এখন ওয়াম্প নামে আরেকটা টুলস আছে, হ্যাঁ, অসংখ্য টুলস আছে। আবার রিসেন্টলি লারাবেলের হচ্ছে লারাবেল, আমি যেমন লারাবেল হার্ড বলে এটা, এইটা রিলিজ হয়েছে উইন্ডোজের জন্য, হ্যাঁ, লিনাক্সের জন্য দেয় নাই। তো এইটাতে কিছু জিনিস, এটা সুবিধা অনেক, সুবিধা অসুবিধা, কারণ এটা হচ্ছে পেড সফটওয়্যার। তো তো কিছু কিছু জিনিস এটার সাথে আবার বিল্ডিং দেওয়া নাই, দেয় নাই, যেমন হচ্ছে আমি ডাটাবেস ইউজ করতে পারবো না। তো মাইস্কুল আলাদা ইনস্টল দিয়ে নিতে হয়। বাট এটা আমরা লারাবেলের টাইম হয়তো দেখাবো আপনাদের। এটা আমার মেশিনও মেবি অলরেডি হয়তো ইনস্টল দেওয়া আছে, আমি প্র্যাকটিস করতে দিয়েছিলাম এটাতে, এই যে আছে অলরেডি। তো যাই হোক, সুবিধা হচ্ছে এইটার অনেক ফ্যাসিলিটি আছে, লারাবেল অফিসিয়ালি সাপোর্ট, লারাবেল তৈরি করা এটা কাজ করার জন্য, তো খুবই সুন্দর এটা। আর এইটাও অনেকদিন আগের থেকে, যদিও এটা আপডেট হয় না, বাট মোটামুটি সব কিছু একসাথে আছে, খুবই পপুলার লারাবেল। পিএসপি নিয়ে কাজ করতে গেলে মোটামুটি, আর আমরা যে যারা ওয়ার্ড পেজ নিয়ে কাজ করছি সেখানে তো পিএসপিতে কাজ করতেছেন ওয়ার্ড পেজ নিয়ে কাজ করতে গেলে। তো সেই কারণে আমরা এই লারাগনটা ইনস্টল দেবো। তো লারাগন অলরেডি আমার মেশিন ইনস্টল দেওয়া আছে, এখন ইনস্টল কীভাবে দিতে হয় এটা মনে হয় উইন্ডোজ ইউজারের দেখানোর কিছু নেই, জাস্ট নেক্সট নেক্সট ইনস্টল দিলে হয়ে যাবে, জাস্ট ডাউনলোড করে বাট এটার একটু বেসিক সেট আপ আছে। তো বেসিক সেট আপের জন্য একটা ভিডিও আছে, আমি ওইটা দিয়ে দেবো, যেহেতু অলরেডি আছে, আবার এখানে আনইনস্টল করে আবার ইনস্টল করতে গেলে ঝামেলা। আগে এখানে আবার এক্সিস্টিং ওদের প্রজেক্ট আছে, তাহলে আবার ওই ডাটাবেস হারা যাবে, ঝামেলা। তো জাস্ট কিছু না, এটা জাস্ট এই ফুল ভার্সনটা নামাবেন, এটা আপনারা 173 MB, এটা ডাউনলোড করলে জাস্ট ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার টাইমে আপনি বাই ডিফল্টভাবে এটা সি ড্রাইভে ইনস্টল হয়। সি ড্রাইভে বলতে জাস্ট এই যে সি ড্রাইভের এই জায়গাতে হয়। তো আমি যেটা করছি যে সি ড্রাইভে, মানে অলরেডি তারা সি ড্রাইভ বুক করে ফেলেছে, কোনো কারণে যদি উইন্ডোজ নষ্ট হয়ে যায় তাহলে প্রসেস সহকারে চলে যাবে। তো আমি যেটা করছি সি ড্রাইভে, আমি লারাগনটা দিছি হচ্ছে আমি ই ড্রাইভে, এই যে লারাগন নামে ফোল্ডার, মানে ইনস্টলেশনের টাইমে আপনি এটা বলে দিবেন যে কোথায় ইনস্টল করবেন। তো ইনস্টল হয়ে গেলে জাস্ট লারাগন ইনস্টল হয়ে গেলে লারাগন এখানে ফোল্ডারের ভিতরে কিছু জিনিস থাকে,
যেমন ওই যে আমার পিএসপি কোডটা থাকবে মূলত সে ডাব্লিউ ফোল্ডারে। আমার এই পিএসপির যত কোড বা প্রজেক্ট বলে আমি এই ফোল্ডারে রাখবো। আর এখানে কিছু বেসিক সেটআপ সেটা তো বললাম, এটা ডাটাবেজের জন্য অথবা পিএসপি ভার্সনের সুবিধা হচ্ছে লারাগনে অ্যাট এ টাইমে আপনি মাল্টিপল পিএসপি ভার্সন রাখতে পারেন। যেমন হচ্ছে লারাভেল পিএসপি 7.4 একটা প্রজেক্ট করেছে, ওইটাতে 8 যা চলবে না। লারাভেল অনেক পুরাতন প্রজেক্ট এবং চলবে না, কারণ ভার্সন পিএসপি যখন চেঞ্জ হয়েছে অনেক কিছু আপডেট হয়েছে, যে কারণে হচ্ছে অনেক ফাংশন ডিপ্লিকেটেড হয়ে গেছে, লেটেস্ট ভার্সন সাপোর্ট করবে না। তখন আমাকে কি করতে হয়, পিএসপি ভার্সন ডাউন করে হলে কি প্রজেক্ট রান করতে হয় এরকম। তো এটার মধ্যে এই সুবিধাটা আছে। তো এটা কিভাবে কাজ করতে হয়, তো এটা যেহেতু ইনস্টল করা আছে, জাস্ট কিছু না, আমি জাস্ট এখানে সার্চ করবো লারাগন। স্যার জাম্প দিয়ে বলে কেমন হয়? জাম্প সফটওয়্যারটা জাম্পও খারাপ না, বাট ওটা মাল্টিপল পিএসপি ভার্সনে ইনস্টল করা যায় না। আর ওইটা রান হলে বন্ধ করা ঝামেলা, বিরক্ত করা। আর এটার ইন্টারফেসটা সুন্দর এবং হচ্ছে আমি দেখাই জাস্ট এই যে অলরেডি ইনস্টল করা আছে, এটার ইন্টারফেসটাই যে এরকম। হ্যাঁ, এখান থেকে আসলে এখানে বেসিক কিছু সেটআপ আছে, যেমন আমি আর লারাগনের সুবিধা হচ্ছে সার্ভার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাপাচি সার্ভার আছে, একটা হচ্ছে এনজিন-এক্স সার্ভার। তো ওয়ার্ল্ড এখন মোস্ট পপুলার হচ্ছে এনজিন-এক্স সার্ভার, অ্যাপাচির থেকে এনজিন-এক্স সার্ভারটা একটু ফাস্ট, যে কোনো এটা ইউজ করে। তো এই লারাগনের দুইটাই আছে, আপনি যেটা যে কোনো একটা ইউজ করতে পারেন। এখানে বেসিক কিছু জিনিস যেমন অটো ভার্চুয়াল হোস্টটা পরে শেখাবো। বাই ডিফল্ট এখানে টিক দেওয়া থাকে যে উইন্ডোজ ইনস্টল রান হওয়ার সাথে সাথে এটা ইয়া হবে কিনা সেটা। এই সার্ভিস অ্যান্ড পোর্ট, তো আমাদের অ্যাপ্লিকেশন যখন রান হয় একটা নির্দিষ্ট পোর্টে রান করতে হয়। যেমন হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট হিট করি, এটার পোর্ট নাম্বার আছে, এইচটিটিপি পোর্ট, এইচটিটিপিএস এর পোর্ট, এরকম পোর্ট নাম্বার আছে। আমরা বলি না এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আবার এইচটিটিপিএস হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর বলা হয়। তো ওইগুলোর জন্য পোর্ট হচ্ছে এটা, যে বাই ডিফল্ট ইঞ্জিনিয়ার্সের পোর্ট হচ্ছে 80। হ্যাঁ, এটা হচ্ছে এইচটিটিপি পোর্ট হচ্ছে 80। এটা গ্লোবালি আপনি সি প্যানেল যেখানে যান সেখানে ডিফল্ট পোর্ট থাকে হচ্ছে 80। আর যদি এসএসএল হয় তাহলে 443 এটা হবে এইচটিটিপিএস, এটাও থাকবে, এই পোর্টও ইউজ করতে হয়। তো আমার এখানে দুইটাই আছে, তো আমি এনজিন-এক্স চালাচ্ছি। তো এই জায়গায় যদি আমি এটা 80 দেই এবং ডিফল্ট অবস্থা হয়তো আপনি এটা টিক দেওয়া থাকবে, এটা টিক দেওয়া থাকে না। ওকে, এখানে আমি ইচ্ছা করলে অনেক টাইমে দেখা যাচ্ছে এই পোর্টটা আপনার কম্পিউটার অলরেডি হয়তো কোনো সফটওয়্যার ইউজ করতেছে, কারণ আপনি এটা রান করতেছেন, ইরর খেয়ে বসে আছেন, মানে রান হচ্ছে না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই পোর্টটা অন্য কোনো সফটওয়্যার যেমন স্কাইপে ইনস্টল করা থাকলে ওটা ব্লক করে দেয়, মানে ওই পোর্টটাও সে ইউজ করে। তখন এখানে আমি পোর্ট চেঞ্জ করতে পারি, অন্য পোর্ট দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আপাতত এইটা দেওয়া আছে, ধরুন আমি এনজিনিক্স দিলাম, আর মাইস্কুল সার্ভার ডিফল্ট পোর্ট হচ্ছে এইটা। তো আমি জাস্ট এখন স্টার্ট অল দিলাম। স্টার্ট অল দিলে দেখ সার্ভার চালু হলে এখানে সব গ্রিন কালার আসবে। ওকে, আমি এটা সুবিধা হচ্ছে এখান থেকে সরাসরি ওয়েবে ক্লিক করতে পারি। ওয়েবে ক্লিক করলে মানে পিএসপি তো সার্ভার রান করে, আর সার্ভারে আমরা বাই ডিফল্ট লোকাল হোস্ট। আমরা ব্রাউজারে যা যেহেতু এই যে এখন অলরেডি দেখেন বলতেছে পিএসপি 84 অলরেডি কি ইউজ, তার মানে অন্য কোনো সফটওয়্যার যেটাই হোক, আমাদের এখানে আরও কিছু সফটওয়্যার দেওয়া আছে সেটাই এই পোর্টটাকে অলরেডি নিয়ে নিছে। তাহলে আমার এটা কি অ্যাপাচি আর রান হয় না, এই যে রেড কালার হয়েছে, তার মানে কি সার্ভার চালু কিন্তু হয় নাই। তাহলে এখন যেটা করতে পারি, আমি আপাতত এখানে এটার পোর্টটা চেঞ্জ করে দিলাম, 82 দিয়ে দিলাম এটা, এবং এটাকে যদি রান করি অটোমেটিক রিস্টার্ট নিয়ে নেবে। স্টার্ট অল। এখন আমি যদি ব্রাউজারে যাই এবং এখানে লিখি লোকাল হোস্ট, তো বাই ডিফল্ট লোকাল হোস্ট লিখলে আসতো যদি আমার 80 পোর্টে রান করতো। যেহেতু 80 পোর্টে রান করতেছে না, তাহলে আমার পোর্ট নাম্বারটা বলে দিতে হবে কত, 82। এটা বলাতে দেখেন আমার সার্ভার এটা রান হচ্ছে, মানে আমার সার্ভারে যে যেখানে ফাইল থাকে আর কি, আমরা সি প্যানেলও দেখবেন এবং দেখাবো লাইভে কীভাবে প্রজেক্ট ডিপ্লয় করতে হয়, সেটা তো আমরা শেষের দিকে যাব। তো আমার এই ডাব্লিউ ফোল্ডারে যদি যাই, দেখেন এখানে এই, তো এখানে আপনারা যখন নতুন ইনস্টল দেবেন তখন ওখানে একটা ইন্ডেক্স ফাইল ছাড়া কিছু থাকবে না, index.php নামে একটা ফাইল থাকবে শুধুমাত্র। তো এখানে অলরেডি অন্যান্য ব্যাচের ক্লাস নিচ্ছে, তাদের প্রজেক্টগুলো আছে, এই জন্য কি দেখাচ্ছে দেখেন এখানে যা আছে সেইটাই কি এখানে দেখাচ্ছে। তার মানে আমার সার্ভার ওকে। আচ্ছা, তো আমরা আমাদের তাহলে আমাদের কি করবো, আমাদের ব্যাচের জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করি যেখানে আমরা পিএসপি কোনো প্র্যাকটিস করবো অথবা প্রজেক্ট শুরু করব। তো এখানে একটা ফোল্ডার নিলাম পিডব্লিউডিএস, ধরেন আমরা ফোল্ডার নাম দিলাম 33। ওকে, এই ফোল্ডারের ভিতরে আমরা যত পিএসপি ফাইল নিয়ে কাজ করবো। এখন পিএসপি মানে যে এমন না যে এইচটিএমএল থাকবে না। পিএসপি কি করে, পিএসপি পপুলার হওয়ার মূল কারণ হচ্ছে দেখেন এখানে বলছে যে এ পপুলার জেনারেল পারপাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ স্পেশালি সুইটেড ফর ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে খুবই সুইটেবল একটা ল্যাঙ্গুয়েজ। তো পিএসপি কি করে, এইচটিএমএল এর ভিতরে লেখা যায়, এইচটিএমএল তে পিএসপি লেখা যায়, মানে কম্বাইন করার কাজ করা যায়। যে কারণে তাহলে আমরা যেটা করতে পারি, এইখানে আমরা একটা নতুন একটা পিএসপি ফাইল নিতে পারি। তো নরমালি এতদিন তো আপনারা এইচটিএমএল ফাইল নিছেন, সিএসএস ফাইল নিছেন, সবই নিছেন। তো পিএসপি ফাইলের এক্সটেনশন কি হবে, ইন্ডেক্স ডট, এটা অলরেডি অনেকে জানে, তার ইন্ডেক্স ডট আমরা পিএসপি দেব। আমি এইচটিএমএল নিলেও রান করবে, সেটা তো সমস্যা, আমি তাহলে এইচটিএমএল নিলাম, তার মানে কি ফাইল রান করবে না, বাট এটার মধ্যে পিএসপি কোড রান করবে না।
এটার মধ্যে এইচটিএমএল লেখা যাবে, জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করবে, কিন্তু পিএসপি সাপোর্ট করবে না। আলটিমেটলি আপনি এখন যদি ব্রাউজারে যাই এবং এখানে সার্ভার রিড করি, এই হচ্ছে ফোল্ডার চলে আসলো, ফোল্ডারে গেলাম এবং ইন্ডেক্স পেজ বাই ডিফল্ট রান হয়ে যায় ইন্ডেক্স পেজের মধ্যে। বাট আমরা যদি পিএসপি নিয়ে কাজ করবো তাহলে আমাদের কি করতে হবে, এটা এই ফাইলটার এক্সটেনশনটা কি হবে, পিএসপি বানিয়ে নিতে হবে। ওকে, তাহলে চলেন এটাকে আমরা রিনেম করে নিই, অথবা আমরা এখানে একটা ক্লাস 8 PSP 1, আচ্ছা এই ফাইলটা এখানে দিয়ে দিলাম এবং এটা আমরা ভিএস করে, আচ্ছা ভিজুয়াল স্টুডিও করে পিএসপি নিয়ে কাজ করতে গেলে একটা এক্সটেনশন আছে, এটা দিয়ে নিলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। তো বলে দিই, আপনারা যখন সেট আপ করে নেবেন, সেটা হচ্ছে এটা ট্রাস্টেড দিলাম। এক্সটেনশন যাওয়ার পরে পিএসপি লিখে সার্চ দিলে দেখবেন অনেক করে এক্সটেনশন চলে আসে। তার মধ্যে থেকে আমাদের যে জিনিসটা লাগবে, লারাবেলের জন্য কিছু এক্সটেনশন আছে, যখন লারাবেল করবো তখন ওটাতে দেখাবো, আপাতত দিচ্ছি না। তো এই পিএসপি ইন্টেলিসেন্স মানে আমরা এটাও দিতে পারি, অথবা ইন্টেলিফেন্স আমরা এটা ইউজ করতে পারি। এটা 12 মিলিয়ন দেন, ও 12 বার 4 মিলিয়ন ইনস্টল অলরেডি ইনস্টল হয়েছে, তো আমরা এটা ইউজ করতে পারি। এইটা মানে পিএসপির আপনার ওই যে আপনার যখন ক্লাস বা মেথডগুলো লিখবেন, আপনার লিখতে কি মানে হেল্প করবে, অটো সাজেশন দিবে আর কি, না ইস্যু টিস্যু হলে এই জন্য সুবিধা এটা। আপাতত আর কিছুই দরকার নাই, ডিবাগ নিয়ে আমরা আপাতত কাজ করতেছি না। এই যে পিএসপি এইচটিএমএল ফরম্যাট এটা দিতে পারেন, যে এই পিএসপির মধ্যে তো আমাদের এইচটিএমএল কোড লিখতেই হবে, লিখতে হবে না, এই বেসিক ফরম্যাটটা থাকতে পারে। আমি যে এটাও দিয়ে রাখছিলাম ইন্টেল অটো কমপ্লিট পিএসপি, আমার এখানে অনেক কিছু দেওয়া আছে, যেমন নেম রিসলভ এটা লাগে, লারাভেলের জন্য আমার এটা লাগে, ক্লাসের অটো রিসলভার। তো মোটামুটি এখানে জাস্ট দুইটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, ফরম্যাটার আমি দুইটা দিয়ে রাখছিলাম, একটা দিলেই হবে, আপনার তিনটা, এই দুই তিনটা এক্সটেনশন দিয়ে নিলেই হয়ে যাবে। তো ধরেন এটা এখন এটাকে আমি রিনেম করে দিই, এটার নাম হবে হচ্ছে ইন্ডেক্স ডট কি হবে, তো রিনেম করলে তো হলো না, পিএইচপি ফাইল নাম বানাইলাম। আচ্ছা পিএসপির মধ্যে কি এখন পিএসপি লিখতে হবে বিষয়টা এরকম না, আমি ইচ্ছা করলে এখানে HTML5ও দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটার ভিতরে H1 জাস্ট, এখন এইটা যে লিখলাম, এখন এটা তো জাস্ট একটা কি HTML না, পুরোটাতে HTML, পিএসপির কোনো কোড কিন্তু এখনো লেগে নেই। এবং সার্ভারে যদি এখন রান করি হ্যালো ওয়ার্ল্ড আসছে, এবং ইন্ডেক্সে গেলাম, বাট এটা কিন্তু জাস্ট একটা HTML, কিচ্ছু না, জাস্ট একটা HTML। ওকে, বাট এটার ভিতরে যদি পিএসপি কোড লিখতে হয়, তাহলে পিএসপির আমার শুরু থেকে পিএসপি ডকুমেন্টেশনের জন্য আমরা, এইটা হচ্ছে মেন সাইট পিএসপির একবারে, এই সাইট থেকে আমরা ডকুমেন্টেশন দেখতে পারি। বাট সমস্যাটা হচ্ছে এইটার তো ডকুমেন্টেশন হিউজ জিনিস আছে, আসলে কোথায় থেকে শুরু করবেন, সিনটেক্স বুঝতে হবে, তো পিএসপির মানে কোন ল্যাঙ্গুয়েজের যে টপিকগুলো, সে টপিক সম্পর্কে জানতে হবে, কী কী টপিক জানতে হবে পিএসপির মধ্যে কী কী আছে, এই জিনিসগুলো এখানেও আছে, যেমন হচ্ছে টাইপ, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আসবে। তো আমরা আমাদের ক্লাসের সুবিধার্থে আমি যেমন 53 পেজের ক্লাস নিয়েছিলাম, এখান থেকে আমি টপিকটা নিয়ে যাই, এদের এই ভিডিওটা আমি দিয়ে দেবো, এই ভিডিওটা আপনাদের সেট আপ সব দেখায় না, আমি দেখাচ্ছি। ধরুন আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখাই যে পিএসপি দেওয়া যেমন কী কাজ করবেন, যেমন এদের এখানে মেবি একটা ডাইনামিক প্রজেক্ট করা ছিল, কমপ্লিট ব্লক প্রজেক্ট, আমি একটু দেখাই আপনাদের। একটা ব্লক মানে আমাদের ডাইনামিক পিএসপি র পিএসপিতে করে না, যেমন এই প্রজেক্টের এখানে এখানে কিছু কাজ বাকি ছিল, কমপ্লিট ছিল না, আমাদের করতে বলছিলাম। তো এইটা কিন্তু ব্যাকইন থেকে ডাটাগুলো আসতেছে হচ্ছে কি সব ব্যাকইন থেকে, যেমন অল ব্লগে গেলাম, সমস্ত পোস্ট এখানে চলে আসলো। হ্যাঁ, তো এইটার আবার কি আছে, অ্যাডমিন প্যানেল আছে। এটার যদি আমি অ্যাডমিনে যাই, তাহলে এখানে অ্যাডমিন প্যানেল থেকে আমি যদি পোস্ট করি, তাহলে অ্যাডমিন mail.com পাসওয়ার্ড 1234 মেবি। আচ্ছা, এইটার আবার ডাটাবেস দেখতে হবে, আমি এটা ডাটাবেস কি দিয়ে রাখছিলাম। তো মূল কাজ হচ্ছে আমাদের, আমরা যখন ব্যাকএন্ড নিয়ে কাজ করি, আমাদের প্রত্যেকটা সফটওয়্যারে কি থাকবে, অবশ্যই একটা ব্যাকএন্ড থাকবে, এটা ফ্রন্ট এন্ডও থাকবে, আবার কি থাকবে, ব্যাকএন্ড থাকবে। আমি যদি এটাতে আবার এখানে যাই, তো এই অ্যাপ্লিকেশনের যেমন হচ্ছে আপনাদের এসএমএস অ্যাটেন্ডেন্স নেই, সেটাতে একটা ডাইনামিক সফটওয়্যার ব্যাকএন্ডের কি ডাটাবেস আছে। এখন এইটার জন্য আমি জাস্ট এই কাজটা করে রাখলাম, যেমন ডাটাবেসের জন্য এটার সাথে ডাটাবেস দেওয়া আছে। দেখো যেমন এই ব্লগ প্রজেক্টের জন্য এই যে যেটা দেখতে পাচ্ছেন বেসিক একটা ব্লগ সাইট, এখানে যেমন কোনো নিউজের ডিটেলস কমপ্লিট যদি যাই, এই নিউজ ডিটেলস আসবে, এটা কমপ্লিট করা হয় নাই। তো এইটার যেমন হচ্ছে অ্যাডমিন প্যানেল থাকবে, অ্যাডমিন প্যানেলে এখানে লগ ইন করতে গেলে তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, যেমন এখানে এটা হচ্ছে অ্যাডমিন। তো আমি যদি এখন এখানে লগ ইন করি, পাসওয়ার্ড 1234, এই তো জাস্ট এইটা হচ্ছে ফন্ট ইন, আর এইটার ব্যাক ইন হচ্ছে এইটা।
এটা কমপ্লিট ছিল না, ওদের কিছু কাজ কমপ্লিট আউটটা আছে এটা। যেমন এখান থেকে আমি যদি ক্যাটাগরি তৈরি করি, পোস্ট করতে পারবো। হ্যাঁ, কোনো একটা ক্যাটাগরি যদি তৈরি করতে চাই তাহলে আমি এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবো। হুম, এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে গেলাম, কোনো একটা নাম দিলাম, ওই যে অটোমেটিক নাম, এটা সেভ দিলাম, এটা কিন্তু এখানে চলে আসলাম। আমি যদি এটা রিফ্রেশ দিই, এই যে চলে আসছে না? এই যে কাজগুলো ডাটাবেজে ডাটা যায় কি হলো, আমি এবং যদি ক্যাটাগরিতে যাই দেখবেন ক্যাটাগরি টেবিলের ভিতরে কি এই ডাটাটা এই যে চলে আসছে। আমি আবার এটা কি করতে পারি, যেহেতু ক্যাটাগরির নাম ভুল হয়েছে বা বানান ভুল হয়েছে, আমি কি করতে পারি, এটা এডিট করে অন্য কিছু দিতে পারি এবং ডিলিটও করতে পারি। ইচ্ছা আমি ডিলিট করতে পারি, এখান থেকে আমি কি করতে পারি, এটাকে জাস্ট ডিলিট করে দিলাম, কনফার্মেশন দিলাম, ওকে দিলাম। এই যে মেকানিজমটা, মানে একটা সফটওয়্যার বলেন, সেটা ওয়েব অ্যাপ্লিকেশন হোক, ওয়েব বেস সফটওয়্যার হোক, যেটাই হোক, এরকম কি থাকবে, তার ব্যাকএন্ড প্যানেল থাকবে। সেই ব্যাকএন্ডে এরকম কি ওই সিস্টেমের যে ওনার, সে কি করে এখানে ঢুকবে, ঢোকার পর কি তার যে বেসিক মডেলগুলো, আপনাকে আপনার কাজ হচ্ছে এরকম মডেল বানায় দেওয়া। সে কি তার সিস্টেম মতো, যেমন একটা সিআরএম সফটওয়্যার হতে পারে, একটা পস সফটওয়্যার হতে পারে, সে কি করে তার সিস্টেমে লগ ইন করে ঢুকে তার অ্যাক্টিভিটি কাজ করবে। একটা ই কমার্সের থাকলে কী থাকবে, কন্টিনিউ থাকবে, ব্যাকএন্ডও থাকবে। তো অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা বুঝে তার ব্যাকএন্ডটাকে এরকম ডাইনামিক রেডি করে দেওয়া। সে তার ব্যাকএন্ড থেকে তার মতো করে কি ডাটা দেওয়া, নেওয়া, এডিট করা, সমস্ত কাজ কি করবে, এখান থেকে কাজ করবে। এই হচ্ছে মূলত পিএসপির কাজ। দিয়ে পিএসপিতে আমরা এই কাজগুলোই করবো, সেটা ওয়েব বেস যে কোনো সফটওয়্যার হোক, অ্যাপ্লিকেশন হোক, যেটাই হোক না কেন। এখন এই কাজগুলো করতে গেলে আমাকে ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্ট বুঝতে হবে, যে ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, কোনটার সাথে কী কাজ, এই জিনিসগুলো জানতে হবে। তারপর আস্তে আস্তে কি প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা শিখতে হবে। তো এই হচ্ছে কাজ, প্রসেসটা। তাহলে আমরা পিএসপি বেসিক থেকে শুরু করব। বেসিকের মধ্যে আসলে কি কি থাকবে, এখন এটা বোঝার জন্য আমি টপিক আপনাদের সাথে শেয়ার করব, আর পাশাপাশি কিছু রিসোর্স শেয়ার করব। আপনারা এখান থেকেও স্টাডি করবেন, আমারগুলো তো দেখবেনই। আর টপিকগুলো যেমন হচ্ছে, আমাকে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে শুরুতেই কী কী যে জিনিসগুলো, বেসিক যে জিনিসগুলো থাকে, যেমন হচ্ছে ভেরিয়েবল কী জিনিস, ডেটা টাইপ, অপারেটর, স্ট্রিং, অ্যারে, ফাংশন, স্টেটমেন্ট, লুপ। এরপরে তো আরও অ্যাডভান্স টপিক আসবে, আমরা যখন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি শিখবো, ডাটাবেস শিখবো। হ্যাঁ, এই বিষয়গুলো আস্তে আস্তে সব আসবে। তো আমরা শুরুতেই আজকে হচ্ছে ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স বোঝা শিখবো, তারপরে ভেরিয়েবল কী জিনিস, এরপরে ভেরিয়েবলের পর ডাটা টাইপ আসবে। তো দেখবেন যে খুব যে কঠিন বিষয় তাও না। তো পিএসপি লেখার জন্য, তাহলে পিএসপির জন্য আমি যেটা সাজেস্ট করবো, আপনারা এই সাইডে এক্সাম্পল সার্চ করলে পাবেন। আর সবথেকে বেস্ট হয় আপনারা ডাবল3 স্কুল ফলো করেন, কোনো সমস্যা নেই। অথবা টিউটোরিয়াল রিপাবলিকে এখানে আসলেও জাস্ট প্রত্যেকটা বেসিক জিনিসগুলো টিউটোরিয়াল রিপাবলিক সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। তো আমি আমার মতো করে আগাবো, আপনারা এখান থেকে যদি হেল্প লাগে এখানেও আপনার কি এক্সাম্পলগুলো দেখবেন। আচ্ছা, আর একটা সাইটের কথা বলবো, সেটা হচ্ছে খুবই ভালো, সেটা পিএসপি টিউটোরিয়াল নামে একটা সাইটই আছে। আমি গত কয়েকদিন আগে এটা পাইছি, মানে হঠাৎ খুঁজতে খুঁজতে। তো এরা যেটা করছে, একবার লেটেস্ট এক্সাম্পল দিয়ে সহকারে প্রত্যেকটা জিনিস, মানে শুধুমাত্র পিএসপির জন্য এই সাইট, আর কিছু নেই, মানে পিএসপি নিয়েই একটা টিউটোরিয়াল দেওয়া আছে, পুরো সাইটটাই পিএসপির জন্য করা। তো এইখানে ল্যাঙ্গুয়েজের বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ কি এক্সাম্পল সহকারে, এবং হচ্ছে লেটেস্ট ভার্সন ধরে কাজ করা আছে। অন্যান্য জায়গায় ওইভাবে দেওয়া নেই, বাট এখানে অনেক ভালো কাজ, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড দেওয়া আছে, পিডিও দেওয়া আছে, শুধুমাত্র পিএসপি না। তো তো হোয়াট ইজ পিএসপি, অলরেডি আর বললাম যে পিএসপি হচ্ছে কি মডার্ন একটা পিএসপি, আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য একটা কি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য পিএসপি মোস্ট পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। তো অনেক কথা বললাম। তো আমরা এখন পিএসপি পেজ তৈরি করে, এখানে হিস্ট্রি দেওয়া আছে, কে তৈরি করছে, কত সালে তৈরি করছে, প্রথম যখন তৈরি হয় এটার নাম ছিল কি পার্সোনাল হোম পেজ, পরবর্তীতে এটার নাম হয়েছে কি হাইপারটেক্স পি প্রসেসর হয়ে গেছে পরে নামকরণ। হ্যাঁ, রাসমাস ল্যান্ড্রপ উনি তৈরি করছিল এই ল্যাঙ্গুয়েজটা 29 বছর আগে। তো এটা কি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, মানে এভারেজ এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে, এখানে কী কাজ করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। ইউ ক্যান একটু বাসায় স্টাডি করবেন, ডাটাবেস হিসাবে এটার সাথে কী ইউজ করতে যায়, সাপোর্ট করে কী কী। এখানে মাইস্কুল সাপোর্ট করে, পোস্টগ্রেড এসকিউএল, এমএস এসকিউএল, ডিবি2, ওরাকল, মঙ্গোডিবি, মোটামুটি সব কিছুই পিএসপি সাপোর্ট করে। সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তার মানে সার্ভার ছাড়া কি পিএসপির কোনো কোড রান করবে না, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি। হাউ পিএসপি ওয়ার্ক, চলেন স্টেপ বাই স্টেপ, এখানে অ্যাডভান্টেজ দেওয়া আছে, একটু জাস্ট স্টাডি করবেন। তো চলেন, আমাদের প্রথম যে ফাইলটা বানালাম পিএসপি, এটা জাস্ট এইচটিএমএল ফাইল। তো এইটার ভিতরে পিএসপি লেখার জন্য, পিএসপি যেহেতু এমবেডেড, মানে এইচটিএমএল এর সাথেই কাজ করে, কারণ হচ্ছে দিন শেষে তো ডাটা এখানে রেন্ডারিং হবে, দেখাবে। যে আমরা একটু আগে যে টেমপ্লেটটা দেখলাম এখানে, তো সেইটাও তো আলটিমেটলি যে ভিউটা দেখতেছি, ডাটা তো ডাটাবেসে আসতেছে, বাট ভিউটা তো এইচটিএমএলই করা। তো কোনো একটা কিছু লিখতে গেলে, তাহলে এখানে লিখলাম ওয়েলকাম টু, আমরা লিখলাম
পিপোল্যান্টে কথার কথা, এটা বুঝতে বলেছে যে আমি পিপোল্যান্টে লিখবো না। পিএসপি লেখার জন্য জাস্ট একটা ট্যাগ লিখবেন পিএসপি, এই হচ্ছে পিএসপি শুরু শেষ। জাভাস্ক্রিপ্টের জন্য আমরা কি শিখছিলাম? স্ক্রিপ্ট ট্যাগ মনে আছে? এটা তো পিএসপি লেখার জন্য কোনটা? এই চেনে শুরু শেষ। এইটার আরো কয়েকটা ভেরিয়েন্ট আছে, যেমন অনেক ক্ষেত্রে এরকম এভাবেও লেখে, হ্যাঁ এইভাবে লেখে। এখন এটা লিখতে গেলে আবার পিএসপি কনফিগারেশন করে নিতে হবে, মানে সব ব্রাউজার সাপোর্ট করবে না। আবার শুধুমাত্র এতটুকু লিখলেও হয় শর্ট হ্যান্ড, কিন্তু সেটা আবার সব এই কনফিগারেশন করে নিতে হয়। তো যাই হোক মেন স্ট্যান্ডার্ড হচ্ছে এটা পিএসপি শুরু এবং শেষ। তাহলে এখন পিএসপির ভিতরে আমি এখানে কিছু লিখলাম, ধরেন কোনো একটা লেখা লিখলাম হ্যালো, এখন এই আউটপুটটা কি এখানে আসছে, হ্যালো লেখাটা আসছে, আমরা রান করবো কোথায় যায়, লোকাল হোস্ট। তাহলে এখানে দেখবো হচ্ছে এটা আছে, থাক আমরা সিনটেক্স, মানে এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, হোয়াট ইজ ইনস্টল কীভাবে করতে, হ্যালো অল প্রিন্ট করতেন কীভাবে, এই যে এখানে সিনটেক্স বুতার উপরে আছে। তো আমরা আমাদের সার্ভারে লোকাল হোস্ট 82 প্রজেক্টে গেলাম, এইটাতে গেলাম, এই যে এখানে ওয়েলকাম টু পিপোল্যান্টেক, বাট আমরা এখানে স্ক্রিপ্ট লিখছিলাম না, এই যে এটাতে বলে, বাট এই হ্যালো লেখাটা আসছে না, আসে নাই। কারণ হচ্ছে এই লেখাটা আসে নাই, কেন আসে নাই? পিএসপি তো ওখানে লিখলে হবে না, এটা আউটপুট দেখানোর কি ওয়ে আছে, সে ওয়েটা হচ্ছে এখানে কি লিখবো, ইকো, কি লিখতে হবে, ইকো, ইকো লিখলে তাহলে আমি এখানে লিখতে পারবো, রিফ্রেশ দিলাম। তো এটা তো সার্ভার সাইডে, যেখানে অটো লাইভ সার্ভার কিন্তু এখানে কাজ করবে না, এখানে যায় কাজ করে ওখানে রিফ্রেশ দিতে হবে, নাহলে আউটপুট দেখা যাবে না। তাহলে হ্যালো লেখা আসছে, এবং মজার বিষয় হচ্ছে আপনার যদি সোর্স করে যান এখানে পিএসপি কোনো লেখা নেই, দেখছেন পিএসপি আছে, কারণ হচ্ছে এটা সার্ভার সাইড, সার্ভার থেকে প্রসেস করে দেখাইছে, শুধু থেকে কি হাইপার টেক্সট আর টেক্সটটাকে প্রসেস করছে, ওই বললাম না হাইপার টেক্সট প্রি প্রসেসর, তার মানে আপনার এই যে এই টেক্সটগুলোকে সে প্রসেস করে আপনাকে ব্রাউজার ইউজারে দেখাচ্ছে। এই হচ্ছে পিএসপি লেখার সিনটেক্স। এখন এখানে আমি সরাসরি হ্যালো কেন লিখবো, জান আমি হ্যালো লিখলাম, এখন এই লেখা এইটা, আচ্ছা আপনারাই বলেন, এখানে যে আপনার ধরেন এখানে হচ্ছে ধরেন ইউজার নেম, আমি দেখলাম হচ্ছে ইউজার নেম অথবা ফোন, হ্যাঁ এরপরে হচ্ছে আমি এরকম নাম্বার নিলাম, হ্যাঁ সরি, এরপরে প্রুফ, এই যে জিনিসগুলো লিখতেছে আসলে এইটাকে আমরা কি বলি, নাম্বার বলি নাকি, নাম্বার বলি, আর এটাকে কি বলি, স্টেক্স বলি, বা তো পিএসপির ভাষায় এটাকে বলে স্ট্রিং, মানে ডাটা টাইপ যখন আসবে একটু পরে। তো এইভাবে সরাসরি লেখা যায় না, যখন লেখা লিখবেন এইভাবে সরাসরি লিখলে কি পিএসপি কাজ করবে না। হ্যাঁ নাম্বার কাজ করবে, আমি যেমন এখানে কোনো সংখ্যা লিখলাম তাহলে কোনো সমস্যা নেই, হ্যাঁ সংখ্যা লিখলে সমস্যা নেই, বা আমাকে যদি কোনো টেক্সট লিখতে বলা হয় তাহলে এটা অবশ্যই কোটেশনের মধ্যে দিতে হয়, কি দিতে হয়, কোটেশনের মধ্যে রাখতে হয়, তাহলে কোনো সমস্যা নেই। আর ইকো দিয়ে কি করতে, আর লাস্ট হ্যাঁ এটা হচ্ছে ম্যান্ডেটরি, প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন পিএসপিতে দিতে হবে, যেমন পাইথনে দিতে হয় না, জাভাস্ক্রিপ্টে দিতে হয় না, জাভাস্ক্রিপ্ট অপশনাল, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই ভাই। বাট পিএসপির ক্ষেত্রে প্রত্যেক লাইন শেষে যদি এটা না দেন তাহলে এরর পাবেন, দেখেন এই যে অলরেডি এখানে এরর দিচ্ছে। এবং আমি যদি এখন ব্রাউজারে যাই এবং এটাকে রিফ্রেশ দিই, একটা ওয়ার্নিং চলে আসছে, কি বলতেছে, আনএক্সপেক্টেড ইকো 11 নম্বর লাইন, 11 নম্বর লাইনে যান, মানে এখানে ভুল হয়েছে, পরের লাইনে যা বলতেছে ইকো চিনে না, সেই ল্যাঙ্গুয়েজ কি এটা চিনতেছে না, বোঝা গেছে বিষয়টা। এই হচ্ছে প্রসেস, তার মানে আমরা পিএসপি নিলাম, যদি সিঙ্গেল ফাইল হয় লাস্টে ক্লোজিং না দিলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ ইকো হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কি কাজ করবে, মানে এটাতে কোনো সমস্যা নেই, আউটপুট আসছে। এখন কোনো কারণে এরপর এখানে একটা এইচটিএমএল নিলাম, তাহলে পুরোটাই তো পিএসপি এখন কাজ করবে এখানে, তাহলে অবশ্যই এখানে কি করতে হবে, পিএসপির ক্লোজিং দিয়ে রাখতে হবে, রাখতে হবে না। যেমন এখানে আমরা দেখলাম, ধরেন এখানে এইটুকু লিখলাম, ওয়েলকাম টু পিপোল্যান্টেক, আর এই পিপোল্যান্টেক লেখাটা এটাকে আমি পিএসপির মধ্যে রাখলাম, তাহলে এখানে আমি কি করতে পারি, পিএসপি ইকো পিপোল্যান্টেক, এই তো, তারপর এইটুকু কিন্তু পিএসপি রেন্ডারিং করতেছে, এবং যখন আমি এটা আউটপুটে গেলাম এবং এটা সোর্স করে যান, আপনি জাস্ট পিপোল্যান্ট দেখতে পাচ্ছেন, পিএসপি দেখা নেই। এবং এটা এই ফাইলটা মানে এই পিএসপি ফাইলটা আপনি সরাসরি ব্রাউজারে রান করতে পারবে না, কারণ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। আমি যদি এটাকে সরাসরি ব্রাউজারে রান করি, ধরুন এখানে গেলাম, আমরা এই ফাইলটা দেখতেছি না, এইটা নিয়ে ব্রাউজার ছেড়ে দিলাম, কাজ করে, ওই যে যা লেখছে সরাসরি কি মার্কআপ দেখা যাচ্ছে, তার মানে সার্ভার ছাড়া কি পিএসপি কোড কাজ করবে না। তো মোটামুটি এই ছিল হচ্ছে কনসেপ্ট, মানে পিএসপি ফাইল কীভাবে রান করতে হয়। এখন আমাকে পিএসপির সিনটেক্স বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। অলরেডি তো সিনটেক্স বুঝলাম যে পিএসপি কোডের শুরু এবং কি শেষ এইটা, দেন হচ্ছে আপনি যেভাবে লিখলেন যে ইকো, ইকোতে আমরা কি লিখতে পারি, আউটপুট,
ইকোর অল্টারনেটিভও আছে, প্রিন্ট আছে, আমরা প্রিন্ট ইউজ করতে পারি, সেটা পরে আসতেছে। এই হচ্ছে সিনটেক্স। কেস সেন্সিটিভিটি, পিএসপি অবশ্যই কেস সেন্সিটিভিটি, মানে কেস সেন্সিটিভিটি হচ্ছে কোন একটা নাম আপনি নিলেন, সেই নামটা আমরা আসতেছি যে এখান থেকে যখন আসবো প্রপারলি যে কন্ডিশনাল স্টেটমেন্ট আসবে, ট্রু ফলস, স্টেটমেন্ট কীভাবে লিখতে হয়, স্টেটমেন্ট আসলে বিষয়টা কি না, মানে স্টেটমেন্ট হচ্ছে কোন একটা জিনিস শেষ করা, সেটা শেষে অবশ্যই কি দিতেই হবে। যেটা বলছে স্টেটমেন্ট, এ পিএসপি স্ক্রিপ্ট টিপিক্যালি কনসিস্ট অফ ওয়ান আর মোর স্টেটমেন্ট, মানে আমার কি হচ্ছে একের অধিক স্টেটমেন্ট থাকতে পারে না, আমি একটা লাইন শেষ করলাম, আরেকটা লাইনে আরো ধরনের এক্সপ্রেশন আশা করতেছি বা আরো কিছু লিখবো, সেইটাই বলতেছে এ স্টেটমেন্ট ইজ এ কোড দ্যাট টু সামথিং। তার মানে স্টেটমেন্ট হচ্ছে কিছু কোড, সেটা কিছু কাজ করে, ডু সামথিং মানে আমার এই কোডটা কোনো না কোনো কাজ করবে। তো তো একটা লাইনে একটা কোড আসছে, সেটার একটা আউটপুট আসলো। আপনারা এই যে একটু আগে যে ব্লগ কোড দেখলেন, সেখানে কি আছে, ইমেজ দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, কে পোস্ট করছে তার নাম, তারপর ডিসক্রিপশন, স্টেপ বাই স্টেপ সব আসতেছে না। যেমন আপনি এটার কথা চিন্তা করেন, এই লাইনটা আসছে, তারপর এই লাইনটা আসছে, তারপর ইমেজ দেখাচ্ছে, এরপর আবার কি প্যারাগ্রাফ প্রিন্ট হচ্ছে, তাহলে এই কন্টেন্ট গুলো সে রেন্ডারিং করতেছে, এই যে স্টেটমেন্টগুলো ফলো করতেছে, তার মানে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হওয়ার সাথে কি দিতে হবে, সেম ক্লজ দিতে হবে। এটাই বুঝাইছে এখানে যে স্টেটমেন্ট আপনি আপনি এভাবে কাজ করতে পারেন। এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি যে স্টেটমেন্ট ইউজ করেন, এই স্টেটমেন্টটা তো আসলে রিইউজেবল না। আমরা যখন আসবো যে হোয়াইট পেজ ব্রেক, আমরা এটা পরে আসতেছি, মানে সামারি এখানে আলোচনা করছে, এরপরে জাস্ট বুঝাইছে এখানে। আচ্ছা, এর পরের যে সিনটেক্সটা আসলে মূল কথা হচ্ছে আমাকে এই এই জায়গাতে শুরু করতে হবে, ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটর। এখন এই বিষয়গুলো অলরেডি আপনারা পড়ে আসছেন, দেখেন কত সহজ। ভেরিয়েবল জাস্ট লাইক কি, আমরা যেমন এই যে এখানে না, এটা কি আমি এখন পিপল এন্ড টেক বাদ দিয়ে যদি অন্য নাম ইউজ করতে চাই, তাহলে ইউজ করতে পারবো এখানে? পারবো না। তাহলে এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবল বিষয়টা কি, কি বলতে পারবেন? হোয়াট ইজ ভেরিয়েবল? এইখানেও আছে যে হোয়াট ইজ টাইপ, তো বলে সিনটেক্স বুঝছেন, ভালো কথা। ভেরিয়েবল প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, সেটা জাভাস্ক্রিপ্টে যান, পাইথনে যান, সেখানেও ভেরিয়েবল থাকবে। ভেরিয়েবল কি আমরা ওই যে ক্লাস 6 এ তো ইয়ে ছিল না, বীজগণিত অঙ্ক ছিল না, এক্স প্লাস ওয়াই, তারপরে দুইটা যোগ করে জেড এর মধ্যে রাখতাম, কি জেডটাই হচ্ছে কি অ্যান্সার, তাই তো? ভেরিয়েবল হচ্ছে এরকম জিনিস যেটার মধ্যে কি ডাটা রাখা হয়। এই যে এত সহজ কথা এরা বলছে, পিএসপি সাইডে কি বলছে, এ ভেরিয়েবল ইজ এ PHP represented by a dollar sign followed by the name of variable. The variable name is case sensitive. মানে ডলার সাইন দিয়ে ডিক্লারেশন করতে হয়, বাট হচ্ছে মূল কাজটা কি, ভেরিয়েবলে এই ভেরিয়েবল স্টোরে ভ্যালু, মূল কথা হচ্ছে ভ্যালু স্টোর করে। যেমন আপনার নাম আপনার বিলংস করে, যেমন আপনার নাম ধরে রাখলে আপনি কি রেসপন্স করে, মানে আপনি আমার নামটাই কি, আপনার নামটা হচ্ছে একটা ভেরিয়েবল, কারণ আপনি নাম ধরে রাখলে আপনি কি রেসপন্স করতেছেন। তো আমি যখন আমার সিস্টেমে প্রোগ্রামে কোনো কিছু লিখতেছি, সেটা কোনো একটা সিস্টেমে রাখতে হবে, কোনো একটা নাম দিয়ে হোক, এই যে নাম দিয়ে রাখতেছি সেটাকে আসলে কি বলতেছি, ভেরিয়েবল বলতেছি, সহজ কথা। এখন ভেরিয়েবল নাম নেওয়ার ক্ষেত্রে কিছু রুলস আছে যে কিভাবে নিতে হয়, কিভাবে নিব, কোনটা নিলে কি বলতে হয়। এখন ভেরিয়েবলের ক্ষেত্রে তো অনেক কিছু হতে পারে, যেমন আপনি ইউজারের কাছে ইনফরমেশন নেবেন, একটা এমপ্লয়ি ইনফরমেশন, তার নাম নেবেন, তার ফোন নাম্বার, ইমেল, তার ডেট অফ বার্থ, তার স্যালারি, তা সে ম্যারিড কিনা, হ্যাঁ। তো এই যে তথ্যগুলো রাখতেছি, আর এই তথ্যগুলো রাখতে গেলে এই ডাটার মধ্যে তার নাম, এই যে নাম রাখলেন, ফোন নাম্বার রাখলেন, তো নাম আর ফোন নাম্বার তো এক জিনিস না, কারণ নাম্বার রাখতে গেলে কি আমি ডিজিট রাখতেছি, তাই। আবার হচ্ছে ম্যারিড, সে বিবাহিত না অবিবাহিত, আমরা বলে এখন বলতে ট্রু অথবা কি ইউজ করতেছি, ফলস। তার মানে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, ভেরিয়েবলের এগেইনস্টে কি হয়, ডাটা রাখা হয়। এখন এই ডাটার আবার কোন টাইপের, সেটার জন্য শিখতে হবে কি, ডাটা ডাটা টাইপটা। এই জন্য সিকোয়েন্স বা এক স্টেপ বাই স্টেপ এটা বলছে যে আপনি ভেরিয়েবল বলে, তো ভেরিয়েবল কি করে, একটা ভ্যালু স্টোর করে। এই ভেরিয়েবল হ্যাজ এ নেম অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ এ ভ্যালু, ভ্যালুর একটা অ্যাসোসিয়েট নেম, সেটাই এখানে বলছে যে এখন ভেরিয়েবল নিতে হয় কি দ্বারা, পিএসপিতে ডলার সাইন দ্বারা। তাহলে এখানে আমরা বললাম ডলার সাইন কোম্পানি আন্ডারস্কোর নেম পিপল অ্যান্ড টেক, কি বললাম, কোম্পানি আন্ডারস্কোর। তাহলে এই জায়গায় আমি জাস্ট আমি উপরে অথবা একই ব্লকে নিতে পারি কোম্পানি নেম, যার মানে এই জায়গাতে এখন এটা রিউজেবল হয়ে গেল। আমি যদি যাই আগে আউটপুট জাস্ট তাই, বাট এই জায়গায় সুবিধাটা কি হলো, আমি এখানে পিপল অ্যান্ড টেক না দিয়ে আমি অন্য একটা কোম্পানি দিলাম, যেমন হচ্ছে আইজোন দিলাম। তাহলে কি হয়ে গেল এখন, তাহলে ভেরিয়েবলটা কি করলাম, আমি ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল। তার মানে ভেরিয়েবল মানে কি, আমি ডাটা রাখতেছি, ডাটা স্টোর করতেছি, এই জিনিসটা বোঝায়। এখন এই ভেরিয়েবল নামের ক্ষেত্রে কিছু কনসেপ্ট ফলো করতে হয়। আমি ইচ্ছা করে ডলার সাইন, যেমন বললাম হচ্ছে ইস্টাবলিশ, অথবা ধরেন এখানে আমি দিলাম টু, হ্যাঁ, এইটা। তো এইটা দ্বারা আসলে কি হবে, টু দ্বারা কোনো নাম হচ্ছে না, কিছু হচ্ছে। তো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার আগে এরকম আপনি অ্যালফা নেপ, মানে
এ টু জেড যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আপনার সংখ্যা ইউজ করতে পারবেন না শুরুতে, আবার এখানে স্পেসও দিতে পারবেন না। হ্যাঁ কম মানে কিছু জিনিস হয়তো সেমই আর কি। তাহলে এখানে টু যদি ইউজ করতে হয় তাহলে কি করতে হবে, আন্ডারস্কোর দিতে হবে। এখন এইটা দিয়ে কি আসলে মিনিংফুল কিছু হলো? তো এই কারণে এইটার আপনি এবিসিডি দেন কোনো সমস্যা নাই, বাট যদি নাম্বার ইউজ করতে হয় সেই জিনিসটা এখানে বলছে যে আপনি ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। হ্যাঁ সেই জিনিসটা বলছে ভেরিয়েবল নাম আমরা যেভাবে লিখি, যেমন পিএসপি এখানে ভারও ইউজ করা যায়, জাভাস্ক্রিপ্টে কিন্তু ভার ইউজ করে, বা ডলার সাইনে ভার লিখছে এখানে, এটাও করা যায়। হ্যাঁ তো এই জিনিসটা আমরা এখানেও পাবো, অথবা এই যে আমরা ভেরিয়েবল যদি খুঁজি ইয়ার সাইডে পাবো, এখানেও প্রত্যেকটা জিনিস এখানে বলছে যে ডলার সাইন ভেরিয়েবল, এই ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ কি ডলার সাইন হবে, দি ফার্স্ট ক্যারেক্টার ডলার সাইন, এতে মাস্ট বি লেটার এ টু জেড। ওকে, ডলার সাইনের পর যে কোনো আপনি এক্স ওয়াই জেড যেটা ইউজ করেন কোনো সমস্যা নেই, অর আন্ডারস্কোর ইউজ করতে পারি, অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি। আমি ইচ্ছা করলে এখানে নিতে পারি ডলার সাইন আন্ডারস্কোর, ধরুন এখানে নিলাম ইউজার নেম, এইভাবে আমি ভেরিয়েবল নিতে পারি, কোনো সমস্যা নেই, আন্ডারস্কোর দিয়েও নিতে পারি অথবা এটা নিতে পারি। এই হচ্ছে কাজ, সেটাই বলছে এখানে রিমেইনিং ক্যারেক্টার ক্যান বি আন্ডারস্কোর লেটার অর নাম্বার, আপনি যে কোনো কিছু নিতে পারেন, বাট শুরুতে নাম্বার নিতে পারবেন, এটা হচ্ছে মূল শর্ত। এইগুলো এখানে আলোচনা করছে, যেমন এখানে বলছে টাইটেল ইজ ইকুয়াল টু পিএসপি ইজ অসম, তার মানে টাইটেল একটা ভেরিয়েবল। ওকে, সেইটাকে তারা দেখেন এখানে রাখলো পিএসপি ইজ অসম, এখানে দেখে কি করলো, জাস্ট এই লেখাটা লেখার পরে সেটা কি এইচটিএমএল এর ভিতরে, তার মানে এই ভ্যালুটা আমি যেমন এইটার কথাই বললাম, যখন আমরা নিয়ে গেলাম এখানে, তাহলে এখানে এটাকে ফরম্যাট দিয়ে দিই, তাহলে টাইটেল একটা আপনার ভেরিয়েবল, এবং এই ভ্যালুটা কি ডাটাবেস থেকেও আসতে পারে, আসার পরে আপনি এটাকে ভেরিয়েবলে রাখলেন, সেইটা এখানে রেন্ডারিং করলেন, তার মানে এই ডাটাটা কি ডাটাবেসে আসতে পারে, এখানে কি আমার এইচটিএমএল এর ভিতরে এটা রেন্ডারিং হয়ে গেল, এবং এটাকে রিফ্রেশ করলেন পিএসপি। এই হচ্ছে প্রসেস, তার মানে পিএসপি কি করতে এইচটিএমএল ভিতর কাজ করতেছে। আবার চাইলে আমি ইচ্ছা করলে এই এইচটিএমএলটা এর ভিতরে লিখতে পারি, মানে এখানে না লিখে আমি ইচ্ছা করলে এটার ভিতরে এইচটিএমএল দিতে পারি। পিএসপি দুইভাবেই কাজ করে, এবং এখানে যদি জাস্ট আমি টাইটেল দিই, এই সোনা লাগতেছে না আমার এটা। এখন কি হচ্ছে, মানে আমি এমবেডেড হয়ে আসতেছে, মার্কআপটা কি ভিতর থেকেই চলে আসতেছে, এবং যদি এটা রিফ্রেশ করি, আগেও যা দেখছেন তার মানে কি পিএসপির ভিতরে এইচটিএমএল লেখা যাচ্ছে, আবার কি এইচটিএমএল ভিতরেও পিএসপি লেখা যাচ্ছে, মূল কথা হচ্ছে কিন্তু ফাইলটা আমার অবশ্যই কি হতে হবে, পিএসপি হতে হবে, ডট পিএসপি হতে হবে, এই হচ্ছে মূল কাজ। আমার মনে হয় ভেরিয়েবল কি কনসেপ্টটা বুঝতে পারছি, ভেরিয়েবল কনসেপ্ট। এখন এইটার এগেনস্টে যে ভ্যালু রাখতেছেন আপনি, কখনো নাম্বার কখনো লেখা, এই যে এটাকে বলতেছি ডাটা, বিভিন্ন ধরনের ডাটা রাখতেছি, সেটার জন্য আমাকে শিখতে হবে যে এখানে তারা ফাইল নিছে কীভাবে কাজ করবে, ইন্ডেক্স ডট ভিউ, এখানে এই চ্যাপ্টারগুলো দেখবেন, আমি জাস্ট বললাম। তো এরপরে যে জিনিসটা আসছে দেখবেন, এরপরে আসছে হচ্ছে ডেটা টাইপ, ভেরিয়েবল শেষ হলেই এখানে কনস্ট্যান্ট, আমি একটু পরে আসতেছি কনস্ট্যান্ট। আচ্ছা কমেন্ট, আচ্ছা কনস্ট্যান্ট যখন আসছে, আচ্ছা কনস্ট্যান্টটা বোঝাই দিই, ওইটা ফাংশনে বুঝলে আর জন্য বুঝতে হয়। আচ্ছা ডেটা টাইপ আসে, কনস্ট্যান্টটা এক ধরনের ভেরিয়েবল, যদি কনস্ট্যান্টের কথা বলি, এই যে ভেরিয়েবল নিলেন না ডলার সাইন, তো কনস্ট্যান্ট মানে কি অপরিবর্তনশীল, অনেকে জানেন এটা। তো এইটাকে কিভাবে লেখা, যেমন আমরা যদি এখানে এইটা নিলাম, আবার পিএসপি নিলাম, এখানে যেমন আমাদের সার্ভারের নাম কি প্রতিদিন চেঞ্জ হয়, প্রতিষ্ঠানের নাম চেঞ্জ হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, মানে মানে আনচেঞ্জেবল ভেরিয়েবল, কখনো এটা চেঞ্জ হয় না এরকম বলা হয়। তো এখানে লিখলাম ডিফাইন, কি লিখলাম, এটাও এক ধরনের ভেরিয়েবল ধরতে গেলে, হ্যাঁ নেম ইজ ইকুয়াল টু এইটা, তাহলে এখানে ইকো নেম, তার মানে এই যে নেমটা এটাকে বলতেছি আমরা কি কনস্ট্যান্ট, এবং এটাকে যদি আউটপুট দিই আলটিমেটলি সেম আউটপুট, কোনো সমস্যা নেই। এখানে দেখেন কোনটা না ডিফাইন কনস্ট্যান্ট এভাবে লিখতে গেলে আপনাকে ডলার সাইন লাগবে না, আবার যখন ওপিপির মধ্যে কনস্ট্যান্ট লিখবো সেখানে কিন্তু আবার ডলার সাইন ইউজ হবে, হ্যাঁ সেটা পরে আসবে। কনস্ট্যান্ট কথা দিয়ে লিখতে হয়, জাভাস্ক্রিপ্টও দেখবেন কনস্ট্যান্ট কিওয়ার্ড আছে, কনস্ট্যান্ট দিয়ে কি ভেরিয়েবল নেওয়া হয়, জাভাস্ক্রিপ্টের ES6 আছে কনস্ট্যান্ট লেট, আগে তো ভার ইউজ করা হতো, সেটাও জাভাস্ক্রিপ্টে আছে। তো এই জিনিস, এই যে এখানে ডলার সাইন দিচ্ছেন না, যখন জাভাস্ক্রিপ্টে লিখবেন তখন এটাই লিখবেন না আপনি জাভাস্ক্রিপ্টে, আপনি এখানে স্ক্রিপ্টে লেখেন, যখন জাভাস্ক্রিপ্ট করবেন এখানে পিএসপি তো লাগবে না, এটা কি লিখবেন, জাস্ট ভার লিখবেন, এই পার্থক্য। ডলার সাইন পিএসপি শুরু শেষ, এটা জাভাস্ক্রিপ্টে লিখলেন, আর জাভাস্ক্রিপ্ট আউটপুট কেমন দেখবেন, জাভাস্ক্রিপ্ট ডকুমেন্টের রাইট, সেটা জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন ডকুমেন্টের রাইট, গেটিং আইডি, কনসোল লগ, অনেকভাবে দেখা যায়, চারভাবে আউটপুট দেখা যায়। এটা কি জাভাস্ক্রিপ্টে নিয়ে আসছে না, রেন্ডারিং করছে না, এটা জাভাস্ক্রিপ্ট, আর এটা কি পিএসপি দ্বারা। তো দুইটার মধ্যে পার্থক্য তাহামরি কিছু নাই, ওখানে ডলার সাইনটা ভেরিয়েবল নিছি,
তারপর ভেরিয়েবলটা ইকো করছি, আর এখানে কি ডকুমেন্টটা রাইট করছি। মানে যেহেতু দুইটাই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বললাম না, যে অনেক কিছু মিল পাবেন। হ্যাঁ, দুইটাই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এইখানে ভেরিয়েবল ডিক্লারেশন হয়তো একটু রুলস আলাদা, কিন্তু বাট ওই আউটপুট দেখার প্রসেসটা আলাদা, কিন্তু জিনিসগুলো একই রকম। ওখানেও নাম্বার রাখতেছি, কখনো স্ট্রিং রাখতেছি। তো আমার মূল কথা হচ্ছে এখন আমাকে জানতে হবে হচ্ছে ডেটা টাইপ বুঝতে হবে। তাই কনস্ট্যান্টের বিষয়টা বুঝলাম, এই যে এটাকে বলতে কনস্ট্যান্ট। যেমন আমরা এখানে নিলাম হচ্ছে সার্ভার নেম। হ্যাঁ, তো সার্ভার নেমে কি, আমাদের সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, যেমন এই ধরনের ক্ষেত্রে সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এটাকে বলে ডিবি নেম। তো কনস্ট্যান্ট অনেক ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাপিটালই লিখি। হ্যাঁ, ক্যাপিটাল লিখলে বেস্ট প্র্যাকটিস। তো যেমন এটা তো আর ডাটাবেস প্রতিনিয়ত চেঞ্জ হবে না, এই জন্য কি কনস্ট্যান্টের মধ্যে রাখতেছি আমরা, এটাকে বলতেছি ইকো সার্ভার। তাহলে আউটপুটটা এখানে দেখবেন সার্ভার সার্ভার লোকাল হোস্ট আছে। এটা হচ্ছে কনস্ট্যান্টের কনসেপ্ট, এবং এটার আরো ব্যাখ্যা আছে, সেটা পরে আসছে। যদি কনস্ট্যান্ট আবার আমরা যখন ভেরিয়েবল স্কোপ বুঝবো, তখন দেখবেন যে কনস্ট্যান্ট বাই ডিফল্ট গ্লোবালি, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, এগুলো পরে আসতেছে, আমরা ফাংশন শেখার পরে এটা দেখবো। তাহলে আমরা মনে হয় ভেরিয়েবল নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন ভেরিয়েবলের ভিতরে আমরা যেমন এখানে আমরা নিলাম হচ্ছে ধরেন এস, অথবা এখন এইটা তো আর এবিসিডি না, এটা হচ্ছে কি সংখ্যা। তো এইটা এই সংখ্যার এখানে এটা কিন্তু কোটেশন দেওয়ার কোনো দরকার নেই। দরকার আছে? দরকার নেই। আবার এখানে আমরা বললাম হচ্ছে ধরেন আমরা প্রোডাক্টের প্রাইস রাখি না, প্রাইস রাখতে গেলে এখানে আমরা এখানে প্রাইস 10.999 রাখলাম না। কোনটা? হ্যাঁ, এইভাবে লিখবেন, তখন তার এইভাবে লিখতে হবে, কারণ এটা হচ্ছে নাম্বারের স্ট্রিং, তাহলে এটাকে একটা কোটেশনের মধ্যে রাখতে হবে। এই জন্য কি ডাটা টাইপ বুঝতে হবে, মানে মূল কথা হচ্ছে ডাটা টাইপ। এই যে ভেরিয়েবলে যে ডাটা স্টোর করতেছেন, এটার কি বিভিন্ন ধরনের টাইপ আছে, সেই জিনিসটা আমাকে বলতে হবে। আর কি কি টাইপ আছে সেটাই আমরা এখন যাবো। এটার জন্য বললাম পিএসপি ডেটা টাইপ। তো আমার এখানে আমি একটা ফাইল আপনাদের সাথে শেয়ার করতেছি, তার ইন্ডেক্স ফাইলটা এটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে আমরা তাহলে এখানে, আচ্ছা দেখেন ভেরিয়েবলের এখানে আমরা আসি, ভেরিয়েবল ফোল্ডারের মধ্যে কি কি আছে একটু দেখি। আচ্ছা, কমেন্ট বিষয়টা তো বুঝি নাকি? এইচটিএমএল কমেন্ট করছেন আপনারা? পিএসপি কমেন্ট হচ্ছে, এটাকে বলে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে ডাবল স্ল্যাশ দিলে কি সিঙ্গেল লাইন কমেন্ট। জাভাস্ক্রিপ্টে এটা ইউজ করা যায়, হ্যাশ এটা ইউজ করা যায়। আবার কি এই কমেন্ট কি সিএসএস এ ছিল না? এটার মধ্যে সিএসএস ছিল, এটাকে জাস্ট কমেন্ট বলতেছি আমরা। এটা হচ্ছে পিএসপি হচ্ছে কমেন্ট। কমেন্ট মানে কি কোড ব্লকটাকে কি বন্ধ করা অথবা কোনো ডিসক্রিপশন বর্ণনা করা, সেইটা। এরপরে ভেরিয়েবল তো অলরেডি বললাম যে ভেরিয়েবলের ভিতরে হোয়াট ইজ ভেরিয়েবল, ভেরিয়েবল টাইপ বুঝতে হবে। কি বুঝতে হবে এখন? ভেরিয়েবল টাইপ, অথবা সহজ কথায় ডেটা টাইপ বুঝতে হবে। তো ভেরিয়েবলের মধ্যে কি কি থাকে? স্ট্রিং ডাটা থাকে, ইন্টিজার ডাটা থাকতে পারে, মূল কথা ডাটা টাইপ। এরপর কি ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। এখন এইগুলো জাভাস্ক্রিপ্টও আছে, স্ট্রিং আছে। জাভাস্ক্রিপ্টে ইন্টিজার না, ইন্টিজার ফ্লোট বলে কোনো কথা নেই। জাভাস্ক্রিপ্টে আছে নাম্বার। জাভাস্ক্রিপ্টে এই দুইটাকে বলা হয় নাম্বার। ফ্লোট মানে হচ্ছে কি দশমিক সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, মানে কোনো স্পেস হবে না, পয়েন্ট হবে না, কিচ্ছু হবে না। বুলিয়ান মানে কি ট্রু ফলস, এটা পড়ে আসছেন আপনারা। অ্যারে অ্যারে এরাও ডাটা টাইপ, অ্যারের ভিতরে কি মিশ্র ডাটা থাকে সেরকম। এখানে আবার অবজেক্ট বলতেছি, এটাও ডাটা টাইপ। এরপরে নাল এবং রিসোর্স। তো পিএসপি এরকম কয় ধরনের? 8 ধরনের ডেটা টাইপ আছে, সেই জিনিসটা এখানে বলতেছে। আর সার্ভার ভেরিয়েবল যেটা হচ্ছে পিএসপিতে আমাদের এই ভেরিয়েবল, আমরা নিজস্ব যে ভেরিয়েবলগুলো নিচ্ছি বিভিন্ন নাম দিয়ে, এটা ছাড়া পিএসপির কিছু নিজস্ব ভেরিয়েবল আছে, যেটাকে বলা হয় সুপার গ্লোবাল ভেরিয়েবল। সেই ভেরিয়েবল দিয়ে অনেক স্পেশালি কাজ করা হয়, সেটা আমাদের প্রত্যেকটার ব্যবহার আছে। যেমন আমরা ইমেজ আপলোড করব, ওই যে ইউজার লগ ইন রেজিস্ট্রেশন করতে গেলে এইগুলো কোথায় আসে, সেটা আমরা পিএসপিতে গেলে সুপার গ্লোবাল ভেরিয়েবল এখানে লিখলেও আসবে, অথবা আমরা যদি পিএসপির সাইডে যাই, ওইটা পরে শিখবো আর কি, স্টেপ বাই স্টেপ। সুপার, এই যে সুপার গ্লোবাল ভেরিয়েবল মানে পিএসপি বিল্ড ইন ভেরিয়েবল এগুলো, এই যে এই কয়টা। এবং প্রত্যেকটারই কাজ আছে, যেমন গ্লোবালের কাজ, সার্ভার, এইটাতে কত ইম্পর্টেন্ট, মানে সার্ভার রিলেটেড যত তথ্য এই এক ভেরিয়েবল বের করে দিব আমাকে। দেখেন জাস্ট এই যে আমরা এটাকে বলতেছি সার্ভার ভেরিয়েবল, আমার এখানে আছে অলরেডি। দেখেন এই যে সার্ভার ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে জাস্ট এই পি ট্যাগ, এটা এই ট্যাগটার কাজ জানেন আপনারা? এটা কিন্তু এইচটিএমএল ট্যাগ, এই পি ট্যাগটা এইচটিএমএল ট্যাগ। এটা হচ্ছে নর্মালি আমরা যখন কোনো কিছু লিখি না এখানে পি, এখন এই যে লেখা লিখলাম না, তো আলটিমেটলি লেখাটা কি লেফট সাইড থেকে শুরু হয় না, তো আমি চাচ্ছি লেখাটা শুরু হবে এতটুকু,
এতখানি গ্যাপ দিয়ে। আর এটা কি হবে আসলে রেন্ডারিং টাইমে কিন্তু সে কি পি ট্যাগ দিলে যেরকম চাবো সেরকমই হবে। এখানে যদি এটা পি আর ই থাকে তাহলে দেখবে যে এতখানি জায়গা বাদ দিয়ে রেন্ডারিং হবে। আচ্ছা, এই যে আমরা যদি এই ফাইলটা যাই তাহলে এখানে আমরা আসি রিফ্রেশ 53 ডে 1 ভেরিয়েবলে গেলাম, সার্ভার ভেরিয়েবল আসলাম, ওইটা পরে সার্ভারে ব্যবহার পরে আসতেছি। এই দেখেন স্পেস দিছে। তো আমি যে এখানে যে মানে সুপার গ্লোবাল ভেরিয়েবল ইউজ করলাম না, যে সার্ভার নিয়ে এইটা বোঝানোর জন্য যাতে রেন্ডারিংটা ঠিক হয় এই জন্য পি ইউজ করি, এটা সামনে পি দিয়ে রাখলাম। দেখেন ভারডাম এটা আসলে কি জিনিস সেটা আমরা পরে আসতেছি। এটা দ্বারা আউটপুট দেখা যায়, এটা হচ্ছে ডিবাগ করা, মানে আমার প্রোগ্রাম বা কোনো একটা ভেরিয়েবল ডিবাগ করে দেখার জন্য আসলে অ্যাকচুয়াল যা চাচ্ছে সেটা হচ্ছে কি হচ্ছে না, এভরিথিং সে রিটার্ন করে ভারডাম দ্বারা আসলে ভেরিয়েবল ডিক্লারেশন। তো এখানে বলছে ডলার সাইন আন্ডারস্কোর সার্ভার, এটা হচ্ছে পিএসপির কি সুপার গ্লোবাল ভেরিয়েবল। এই যে 8টা ভেরিয়েবলের কথা বললাম, এই যে এখানে দেখলেন না 8টা ভেরিয়েবল, এই যে 8টা, এই যে কয়টা আছে 7-8টা মনে হয়। এই যে সার্ভার, এইটার কাজ হচ্ছে সার্ভার রিলেটেড যত তথ্য আছে আপনি বের করেন। যেমন আমি এটাকে রান করার পর কি আসছে দেখেন, আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে কিছু জিনিস বোঝার আছে, পরে বোঝাবো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। এন্ড এই যে সার্ভারে এখান থেকে আপনি কোন ফাইল কোথায় রান করছেন, আপনার ওএস কি, আপনার হচ্ছে সার্ভারের নাম কি, কোন ফাইল রান করছে, যত তথ্য অলমোস্ট কয়টা এরে আসছে, হ্যাঁ পরে 57টা না এখানে আইটেম অনেকটি। সার্ভারের রিকোয়েস্ট টাইম, মানে আপনার এই ফাইলটা রেন্ডারিং হতে কয় সেকেন্ড টাইম লাগছে। তারপরে স্ক্রিপ্ট ফাইল নেম, মানে আপনি কোন ফাইল রান করছেন, দেখেন টোটাল ফাইলের নাম চলে আসছে। তার পোর্টের কথা বলছিলাম না, দেখেন সার্ভার পোর্ট কত দেওয়া আছে এখানে আসবে, এইচটিটিপি পোর্ট উপরে থাকার কথা। হ্যাঁ, এই যে সার্ভারের রিমোট অ্যাড্রেস মানে আপনার আইপি অ্যাড্রেস কত, আমাদের লোকাল আইপি 112.7.0। এই যে সার্ভার এখানে এই যে সার্ভার পোর্ট আছে। তারপরে সার্ভার অ্যাড্রেস, এরপরে রিকোয়েস্ট মেথড, আমাদের যেমন ফাইল নিয়ে কাজ করবো যখন তখন রিকোয়েস্ট মেথড, এই যে রিকোয়েস্ট ইউআরআই, ডকুমেন্ট ইউআরআই, কন্টেন্ট, এই যে রিকোয়েস্ট মেথড কি গেট, মানে আমরা যেহেতু ফাইল পড়তেছি। তার মানে একটা ভেরিয়েবল কত পাওয়ারফুল, মানে সার্ভার রিলেটেড যত তথ্য দরকার পিএসপি সব রেডি করে রেখে দিচ্ছে এটা। সেম একইভাবে বাকি যে ভেরিয়েবলগুলো আসবে, যেমন আপনারা এরপরে শিখবেন গেট এবং পোস্ট, ফর্ম থেকে ডাটা আপডেট করবেন না, ডাটা ইনসার্ট করা, আপডেট করা, অথবা লগ ইন করা, রেজিস্টার, এই যে ফর্ম দিয়ে ডাটা নিয়ে আসে, অথবা সার্চিং বানাবে সার্চ সিস্টেম, তাহলে এই ডাটাগুলো কীভাবে সার্ভারে যাচ্ছে, এই যাওয়ার প্রসেসটাই কি গেট মেথড হতে পারে, পোস্ট মেথড আছে, এটা ডিটেলস শিখাবো। এরপরে আসে কি ফাইলস, এই ফাইল সুপার গ্লোবালে কি করে, ফাইলে সার্ভারে যে কোনো ফাইল আপলোড করে, সেটা অডিও ভিডিও হোক, পিডিএফ ফাইল হোক, ডক ফাইল হোক, ইমেজ হোক, এই এই সুপার গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে ফাইল সার্ভারে কি ফাইল আপলোড করতে লাগে। ওকে, তারপরে আসতেছে কুকি সেশন, ওই যে ব্রাউজারে আপনার যখন লগ ইন করবো তখন সেশন নিয়ে কাজ করতে হবে, ব্রাউজারে কুকি সেভ করতে পারি। এরপরে আসে যে রিকোয়েস্টের মধ্যে মূলত এই দুইটা, এই যে গেট অথবা পোস্ট। আর ইনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ, এটাও আছে, আমার সার্ভারে ইনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করে রাখতে পারি এটার ভিতরে, যে ইএনভির ভিতরে যে নামটা রাখবো সেটা আমি অ্যাক্সেস করতে পারবো পরে, এইভাবে দিয়ে পারছেন। তো মোটামুটি এই ভেরিয়েবলগুলো প্রত্যেকটা ইউজ পরে আসবে, স্টেপ বাই স্টেপ আসবে। তাহলে সুপার গ্লোবাল ভেরিয়েবল দেখলেন আপনারা। এখন মূল বিষয়টা হচ্ছে আমাদের ডাটা টাইপ, ভেরিয়েবলও বুঝছি, সবই বুঝছি, ঠিক আছে, ভেরিয়েবলের মধ্যে কি থাকে, আমার ডাটা থাকে। এখন এই যে ভেরিয়েবল স্কোপের মধ্যে বললাম যে আমরা আমাদের যে ভেরিয়েবল থাকতেছে এটা ভেরিয়েবলের টাইপ অথবা ডেটা টাইপ, এই বিষয়টা বুঝতে হবে। ডেটা টাইপের এখানে যে 8টা ডেটা টাইপ প্রত্যেকটা, এবং এটার ভিতরে এই সাইড ডেটা টাইপ বলা হয় স্কেলার ডাটা টাইপ। এখানে যদি নাই স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, এই চারটাকে বলা হয় স্কেলার ডাটা টাইপ। স্কেলার মানে হচ্ছে একটা ভেরিয়েবলের এগেইনস্ট একটাই ডাটা থাকে। আপনারা একটু আগে শিখলেন যে ডলার সাইন ইউজার নেম, আচ্ছা, অথবা আমি ফোন বললাম ইউজার নেম, আমি ইচ্ছা করে আরেকজনের নাম এখানে রাখতে পারবো, সিঙ্গেল ডাটা রাখতেছি না, একটা নেম বলতে একজনের নাম বোঝাচ্ছে, এখানে মাল্টিপল ইউজার নাম দিলে তো আর হলো না, হবে। এইটাকে বলতেছে, এই জন্য এটা বলতে, যেমন এখানে এজ হচ্ছে কি সিঙ্গেল ভ্যালু, এরকম কি এইগুলো সবই কি, এই যে এইটাই সাইডটা দেখেন, এটা হচ্ছে সবসময় কি সিঙ্গেল ভ্যালু রাখতেছে, এটাকে বলতেছি স্কেলার ডাটা টাইপ। আমার স্যালারি না হাইট এটা দিলাম এরকম। তাহলে আমরা ভেরিয়েবলের কনসেপ্ট আসলাম, এই জায়গায় দেখেন দেওয়া আছে, আমরা তাহলে প্রত্যেকটা জিনিস এখন স্টেপে। আচ্ছা, প্রথমে আসতেছি হচ্ছে ডেটা টাইপ, এখানেও এই ফাইল দেখলেও হবে আর কি, মূলত আসলে ভেরিয়েবল টাইপ বললেই আর ডেটা টাইপ একই জিনিস। তো এই যে নেম, এই যে ডাটা রাখলাম, হ্যাঁ, এই ডাটাটাকে বলতেছি কি স্ট্রিং। প্রথম যে ডাটাটা মানে কোটেশনের মধ্যে স্ট্রিং হওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনাকে, আমরা যদি কোটেশনের মধ্যে দেখতে হবে, তার মানে আমার নাম্বার হলে কি স্ট্রিং হবে না। আমরা যদি ভেরিয়েবল আসি ডেটা টাইপ, কই এখানে সিরিয়ালে দেওয়া নেই শুধু করে, এখানে আসে নেই, এই যে ইন্টিজারেশন ডেটা টাইপ, স্কেলার ডাটা টাইপ বললাম না, বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট আর কি
স্ট্রিং কম্পাউন্ডের মধ্যে কি অ্যারে এবং অবজেক্ট, আর স্পেশাল দুটো ভেরিয়েবল লাস্টে দুইটা নাল রিসোর্স, এই দুটাকে বলা হয় স্পেশাল ডেটা টাইপ, কারণ এটা আলটিমেটলি আসলে ডেটা টাইপও না। যখন থার্ড পার্টি কোন রিসোর্সের ডাটা বলা হয় তখন ওদের রিসোর্স বলি আমরা। স্কেলারের ভিতরে চারটা, বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে স্ট্রিং। কম্পাউন্ডের মধ্যে অ্যারে এবং অবজেক্ট। কেন কম্পাউন্ড? মানে কম্পাউন্ড মানে মিশ্র। অ্যারের মধ্যে কি থাকে, নাম্বারও থাকে, স্ট্রিংও থাকে, বুলিয়ান আবার কি ফ্লোটও থাকে, এই জন্য কম্পাউন্ড বলে। অবজেক্টের মধ্যে সেম অবস্থা, রিসোর্স। হ্যাঁ কোনটা? এটা পরে আসতেছে, এরা কোথায় এখানে এটা 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 হ্যাঁ এর ভিতরে এখানে কোনটা কোনটা এটা এটা ও এখানে বলছে কলেবল আর ইটারেবল, এটা এই দুইটারই অংশ, একটা পার্ট, সেটা আসতেছে পরে। কলেবল এটা পরে আসতেছে, এটা এটার পার্ট, ডাটা টাইপ না। এখানে যে চারটা বলেন এইটাই, মানে আমি যে এখানে দেখলাম না এই কয়টাই আর কি, এই কয়টা। তো স্ট্রিং তো সহজ জিনিস, মানে স্ট্রিং মানে এটার মধ্যে, এখন এটার মধ্যে যদি 1 2 3 4 থাকে তাহলে কি স্ট্রিং। এখন এই যে এটাতে স্ট্রিং কেমনে বুঝবো? আমি বললাম স্ট্রিং, আসলে কি স্ট্রিং কিনা এটা চেক করা যায়। এটা চেক করার জন্য এখানে প্রত্যেকটা যে দেওয়া আছে এই জায়গাতে আমি চেক করতে পারি কয়েকভাবে। যেমন এখানে নেম, এটা কি বলতে স্ট্রিং বললাম, ভালো কথা। আসলে কি স্ট্রিং, স্ট্রিং চেক করার জন্য আমি ইচ্ছে করি যে var ডাম কি ইউজ করতে পারি, var আন্ডারস্কোর ডাম। আমি এখানে এটার ভিতরে একটা এইচআর দিলাম, হরিজন্টাল লাইন, মানে এখানে অনেক কোড আছে তো, মানে কোনটার পর কোনটা আসছে আপনি বুঝতে পারবো। তাহলে আমরা এইচআর দিলাম, এই ফাইলটাকে রান করি, চলে তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ভেরিয়েবল স্কোপ পরে আসতেছি, ভেরিয়েবল হ্যাঁ, আনএক্সপেক্টেড কত নাম্বার লাইনে ভেরিয়েবল 90 নাম্বার লাইনে আমরা কি করছি, ভুল করছি, তাই তো বলতেছে 90 নাম্বার লাইনে এটা ভেরিয়েবল 2। আচ্ছা কোথায় ভুল হয়েছে? কারণ এখানে উপর থেকে কোনো ভুল হয়েছে, হ্যাঁ 90 নাম্বার লাইন সিন আনএক্সপেক্টেড ইন ইওর ফাইল, অন্য কোথায় উপরে কোথায় ভুল হয়ে গেছে, এখানে কি লাস্টে এটা আর দেখাচ্ছে না, বুঝছেন? বলতেছে যে 90 নাম্বার লাইনে ভুল, আলটিমেটলি ভুল হয়েছে কি আর উপরে কোথায় শেষ নাই, যেমন 18 নাম্বার লাইনে ভুল, দেখে 18 নাম্বার লাইনে ভুল। এই যে এই জায়গাতে কি বলতেছে, সিনটেক্স আনএক্সপেক্টেড টোকেন, এইটা ডিক্লারেশন, তার মানে এই নামে কি অলরেডি ভেরিয়েবল আছে কোথাও? হ্যাঁ নাই তো, তাহলে এখানে এটা কেন দেখাইলো? এখন তো আসবে, তাহলে কি বলছিল, এই যে ভুল করে রাখছিলাম লাস্টে, স্ট্রিং এর পরে কি দিয়ে রাখছিলাম, এ তো চিনতেছে না এইটাই। এই ভুলের কারণে বলছে লাস্টে যে ভুল পাইছে, ওখানে ভুল পায় নাই। ফাইল রান কর, আসছে আউটপুট, এবার কি আসছে, আবার 90 নাম্বার লাইনে ভুল আছে। আচ্ছা এটা মুছেই দিই, এবার কি আসে, তারপরে ভুল আসতেছে না, তার মানে এখানে কি আরো কোনো জায়গায় আমরা হয়তো ভুল লিখে রাখছি, বা কোনো কারণ হচ্ছে এটার ক্লোজিংটা খুঁজে পাচ্ছে না। নিচে হাইপেন আছে, আমরা এটা ক্লোজিং দিই, হ্যাঁ তাহলে এবার আসছে ওই যে এইচ আর বি আর কিছু এইচটিএমএল ঢুকে গেছে এর ভিতরে, সব তো র পিএসপি না, যে কারণে ওর রেন্ডারিং টাইমে এটা পাইছে। আচ্ছা এই জায়গায় দেখেন এখানে যে ভেরিয়েবলের ডেটা টাইপ, আচ্ছা ভেরিয়েবলের টাইপ চেক করার জন্য কয়েকটা অপশন আছে। আমরা বললাম এটা স্ট্রিং না, এই যে মানে নেম ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, সহজ কথা। আচ্ছা স্ট্রিং বোঝার জন্য আপনি জাস্ট এই var টাইমের মধ্যে লিখলেই হবে। এখানে আমি আবার ইকো দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইকো এইচআর দিলাম, হরিজন্টাল লাইন দিলাম, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে দেখেন, তার মানে এদিকে এই যে নেম, এটা কি ডেটা টাইপ, কি বলতেছে সে আমাকে, কি বলতেছে স্ট্রিং, এবং স্ট্রিং এর মধ্যে কয়টা ক্যারেক্টার আছে, 4টা ক্যারেক্টার। মানে এই ভার্ডামটা এমন পাওয়ারফুল, আপনি এটার মধ্যে কি ডাটা টাইপ, কি ভ্যালু আছে, সমস্ত কিছু রিটার্ন করে। আবার এই জিনিসটা চেক করা যায় আরেকভাবে, ভার্ডাম ইউজ না করে আমি নিচের দিকে যদি আসি, গেট টাইপ ইউজ করতে পারি। গেট টাইপটা আমরা ইউজ করতে পারি, নিচের দিকে আছে, অথবা আমরা যদি এখানে নেই, এই যে ভার্ডামের পরিবর্তে গেট, কি বললাম, গেট টাইপ বললাম, তাহলে কি আসবে, তখন শুধু স্ট্রিং আসবে, ভ্যালু কিন্তু আর দেখাচ্ছে না, মানে এই নামটা কি স্ট্রিং ডাটা টাইপ। অথবা ইজ আন্ডারস্কোর স্ট্রিং, কি বললাম, ইজ আন্ডারস্কোর স্ট্রিং, এটা স্ট্রিং কিনা, সে কি রিটার্ন করবে এবার, ওয়ান। ওয়ান মানে কি ট্রু, যদি ফলস হতো তাহলে আসতো না, ওয়ান মানে হচ্ছে ট্রু, সবসময় মনে রাখবেন ওয়ান মানে হচ্ছে কি ট্রু। তার মানে ভার্ডাম কি সব বোঝা যায় না, তার মানে 3 ভাবে চেক করা যায়, ভার্ডাম
ইজ স্ট্রিং অথবা কি গেট টাইপ, জাভাস্ক্রিপ্টে এরকম গেট টাইপ ফাংশন আছে এই ভ্যালু চেক করার জন্য। এগুলো জাস্ট আমার ডিবাগ করতে লাগে, মানে আমি লিখতে বোঝার জন্য যে আসলে এটা স্ট্রিং কিনা এটা বোঝার জন্য। এটা তো সবসময় ইউজ হয় না, গেট টাইপ ভার্টাম এটা হচ্ছে ডিবাগ করে দেখার জন্য, বাট আলটিমেটলি এটা তো সবসময় ইউজ হচ্ছে না। এটা বুঝতে পারছি কি আমরা? তাহলে আমরা ভার্টাম ইজ ইজ টাইপ সেই জিনিসটা এখানে দেওয়া আছে যে আপনি গেট টাইপ অথবা ভার্টাম ইউজ করতে। যেমন এখানে এজ, এজের এখানে কি দেওয়া আছে, সে বলতেছে এজ হচ্ছে কি ইন্টিজার। হ্যাঁ, গেট হচ্ছে ইন্টিজার, এজটা কি ইন্টিজার। তারপরে হচ্ছে আমরা এজের পরে কি ইউজ করছি, ইজ মেল, মানে ট্রু আর ফলস অর্থাৎ। তাহলে এখানে বলে ইজ মেল ট্রু, তো কি আসছে এখানে বুলিয়ানে, ইজ মেল ট্রু বলাতে কি আসছে বুলিয়ান ভ্যালু, মানে এটা ডাটা টাইপটা কি বুলিয়ান। হাইট এটা কি হচ্ছে, এটাকে বলতেছি ডাবল বা ফ্লোট বলতে পারি, কি বলতে পারি। আর গেট টাইপটা চেক করছি তো এই জন্য কি আসছে ফ্লোট আসছে, মানে আসছে। তার মানে আমরা এইভাবে চেক করতে পারি প্রত্যেকটা জিনিস। এরপরে দেখেন এখানে কি হচ্ছে নাল, নালও কিন্তু একটা ডাটা, নাল ইজ ইকাল টু নাল আসছে এইটা। তার মানে এরকম অনেক অপশন আছে। তাহলে আমরা গেট টাইপ এই যে এখানে আছে, আপনি স্ট্রিং চেক করার জন্য কি স্ট্রিং মেথড, ইন্টিজারের জন্য কি ইন্টিজার, বুলিয়ানের জন্য কি ইজ বুল, হ্যাঁ, ডাবলের জন্য কি ইজ ডাবল। তারপরে এখানে দিলাম। আর এখানে এই যে আবার দেখেন আমরা আর একটা জিনিস দেখেন, এখানে আর একটা জিনিস আমরা ইউজ করতে ইজ সেট ফাংশন চেক, এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের ফর্ম হ্যান্ডেলে কাজ করতে গেলে এই ফাংশনটা ইউজ হয়। মানে এটার কাজ হচ্ছে কি যে চেক ভেরিয়েবল ইজ ডিফাইন, আসলে হয়েছে কি হয় নাই সেটা রিটার্ন করবে। অ্যান্ড কোনো একটা ভেরিয়েবল ধরেন এখানে আমরা নেম টু বললাম, ভার্ডাম ইজ সেট, আমরা এখানে একটা এইচআর দিছি, এখানে কি আউটপুট আসছে একটু দেখি আমরা। বুলিয়ান ট্রু, বুলিয়ান এখানে ট্রু আসছে, বুলিয়ান ফলস। আচ্ছা এখানে কয় নম্বর লাইনে এখানে বি আর ইউজ করি আমরা এই জায়গায়, এখানে দিলাম। আচ্ছা বুলিয়ান কি আসছে এটা, নেমটা কি অলরেডি উপরে কোথায় কি ডিক্লেয়ার করা আছে। এখন আমি এখানে ধরেন এখানে নেম থ্রি, নেম থ্রি বললাম, হ্যাঁ। এখন নেম থ্রি নামে কোনো ভেরিয়েবল আছে, কি আসছে বুলিয়ানে ফলস আছে, কি আসছে ইজ সেট। এখন এইটা না দিয়ে যদি আমি ইজ সেট ছাড়া চেক করতাম তাহলে কি আসতো, কি আসতো তখন বলতেছে এই নামে কোনো ভেরিয়েবলই না, আনসেট। তার ইজ সেটে কি করে, সেট থাকলে দেখাবে, না থাকলে ফলস রিটার্ন করবে। তার মানে আমাকে ইরোরটা মানে এই নোটিশটা এটা ওয়ার্নিং, মানে আলটিমেটলি ইরোরও না, বাট সে খুঁজে পাচ্ছে না তাই বলতেছে কি আনডিফাইন্ড। তার মানে ইজ সেটটা কি করে, কোনো একটা ভেরিয়েবল ভ্যালু সেট আছে কিনা এটা চেক করে। এটা ফর্ম নিয়ে যখনই কাজ করেন তখন দেখবেন যে প্রত্যেকটা ফিল্ডে টাকা ধরার জন্য আমরা ইজ সেট আগে চেক করে দিই। ইজ সেট যদি এটা পায় তাহলে তুমি দেখাবে, না পেলে দেখাবে না। আর না দিলে কি হবে, না পাইলে যখন পাইলে দেখালেও ঠিক আছে, যখনই পাচ্ছে না তখন কিন্তু ইরোর খায় বসে থাকবেন। বাট ইজ সেট ইউজ করলে আমার এই প্রবলেমটা আর হবে না। ওকে, তাহলে ইজ সেটটা খুব ইম্পর্টেন্ট, সামনে ব্যবহার আসবে। যেমন যে কনস্ট্যান্টের কথা বলছিলাম একটু আগে, যেমন আমরা তো জানি পায়ের মান কি 3.14, এইটা কি আসলে পরিবর্তনশীল, কখনোই না, এটা ফিক্সড। এই জন্য বলা হয় কি এটা হচ্ছে কনস্ট্যান্ট। সেম একইভাবে আমরা যখন সার্ভার নিয়ে কাজ করি যে সার্ভারের ভেরিয়েবলটা কি সবসময় কনস্ট্যান্ট হিসাবে নেই, যাতে এটা চেঞ্জ না হয়। ওকে, এই হচ্ছে মোটামুটি ভেরিয়েবল সিনট্যাক্স। এখানে শর্ট অ্যাসেন্ডিং করা যায়, আরো কিছু ফাংশন আছে ইউজিং হচ্ছে বিল্ড ইন কনস্ট্যান্ট। যেমন এটা পিএসপির কি বিল্ড ইন কনস্ট্যান্ট, এটা ইউজ করতে পারি আমরা। যেমন এই জায়গাতে এই যে আমরা ইমেল পাসওয়ার্ড আমরা এইভাবে দিতে পারি, ডিফাইন কনস্ট্যান্ট দিয়ে কাজ করতে পারি। কিছু বুঝতেছেন না? আচ্ছা আমরা এই ডাটা টাইপ পর্যন্ত আসি। আচ্ছা আমি আবার একটু সহজ করে দিই। স্যার এই যে আপনি সিনট্যাক্সটা দিচ্ছেন এটা, হ্যাঁ আমরা যে যে HTML এর যে সিনট্যাক্সটা, হ্যাঁ, বলেন আমরা আবার ইজি করি। হ্যাঁ পিএসপি নিলাম, পিএসপি একটা ফাইল নিলাম। ওকে, এতটুকু তো শিখছি। ওকে, এখন এটার মধ্যে আমরা ভেরিয়েবল নেওয়া শিখছি। ভেরিয়েবল মানে ডলার সাইন দিতে হয়। আমি ইউজারের নাম দেখাও, ইউজার নাম আমার সিস্টেমে একজন ইউজার লগ ইন করবে, তার নাম থাকবে, তাহলে ইউজারের নাম নিলাম। মানে এখানে আমি নাম দিলাম অ্যাডমিন। ওকে, তার ইউজারে কি থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে 1 2 3 4, তারপরে হচ্ছে তার ফোন নাম্বার থাকতে পারে, হ্যাঁ, কারণ এখানে ফোন নাম্বার নিলাম। তারপরে হচ্ছে ইমেল থাকতে পারে, ডলার সাইন এজ, এরকম এই যে ভেরিয়েবলগুলো নিচ্ছি না, ডাটা রাখতেছি, এই তো এই যে ভেরিয়েবল এগুলো হচ্ছে বলতে ভেরিয়েবল এগেনস্টে আমরা বিভিন্ন ধরনের ডাটা রাখতেছি। এরকম সুন্দর করে সাজাই দিলাম। আবার কারণ আমার এটা বুলিয়ান ভ্যালু, ডলার সাইন হচ্ছে ইজ এম এ আর আই ম্যারিড সমান আমরা এখানে বললাম ট্রু।
তার মানে এখানে কি হলো যে এই যে ডাটাগুলো রাখলেন এখানে পাসওয়ার্ডটা এখানে কি থাকতে পারে এবিসিডিও থাকতে পারে, এটা স্ট্রিং কেন নিলাম আমরা এখানে সপ্তাহ 1 2 3 বড় এখানে এবিসিডি বড় হাতের হতে পারে অ্যাট দি রেট এই জন্য কি স্ট্রিং এর মধ্যে রাখলাম, তাই তো? তাহলে এই যে কোটেশন থাকলেই তাকে কি বলে স্ট্রিং বলে, সেটা সিঙ্গেল কোটেশন হোক আর ডাবল কোটেশন হোক তাহলে স্ট্রিং হবে। ডাটা টাইপ এখন বুঝছি, মাথায় ঢুকছে এটুকা? আমার মনে হয় এতটুকু পারার কথাই যে ডেটা টাইপে আসেন। ওকে, এই যে স্ট্রিং শুরুতেই স্ট্রিং এর বলছে যে আপনি স্ট্রিং নিয়ে কাজ করতে ইন্টিজার, আর তাহলে ইন্টিজারের পূর্ণ সংখ্যা হচ্ছে এরকম হবে, মানে কোনো স্পেস হবে না এখানে, আপনি ইচ্ছা করলে কমা দিতে পারবেন না, হ্যাঁ? তাহলে আর ইন্টিজার হবে না, ইন্টিজারের জন্য একবারে পূর্ণ সংখ্যা হতে হবে, সেটা সিরিয়ালে স্পেস দিলেও হবে না একসাথে, এটা হচ্ছে ইন্টিজারের শর্ত। তারপরে হচ্ছে কি দিতে পারি, ধরেন আমরা ফ্লোট দিতে পারি, ফ্লোটের জন্য কি দিতে হয় দশমিক সংখ্যা দিতে হয়, যেমন হচ্ছে এখানে $, ওয়েট, হ্যাঁ, ওয়েট সমান সমান, তার মানে এই যে লেখাটা তার মানে 75.5, তাহলে এটা কি হলো, এটাকে বলতেছি কি ফ্লোট বা দশমিক সংখ্যা। তাহলে এই যে ভেরিয়েবলের এগেনস্টে বিভিন্ন ধরনের ডাটা রাখতেছি, এই ডাটাকে নয় কি বলতেছি টাইপ বলতেছি, তো কোটেশন থাকলে স্ট্রিং বলতেছি, আবার হচ্ছে পূর্ণ সংখ্যা থাকলে ইন্টিজার বলতেছি, দশমিক সংখ্যা থাকলে কি বলতেছি ফ্লোট বলতেছি। এরপরে কি মানে বুলিয়ানের ক্ষেত্রে আমরা কি ট্রু অথবা ফলস মানে কন্ডিশনালি ক্ষেত্রে তখন আমরা কি ইউজ করতেছি এটা ইউজ করতেছি। এতটুকু বুঝছি, এই কয়টা বুঝলেই মোটামুটি ডাটা টাইপের সাইডটা তো বুঝলেন, বুলিয়ান বুঝলেন, বুলিয়ান মানে ট্রু আর ফলস, আর অল্টারনেটিভ কিছু হবে না, আর ফ্লোট, এই চারটা বুঝছি, তাহলে তো মনে হয় ডাটা টাইপ বুঝছে। অ্যান্ড এই যে আউটপুট, আমি কোনো একটা আউটপুট দেখতে চাচ্ছি তাহলে কি করতে, এবং এটা চেক করার জন্য আমরা ইউজ করছিলাম কি var আন্ডারস্কোর কি দাম, এটার দ্বারা আমরা কোনো এক ভেরিয়েবল ডাটা টাইপ চেক করতে পারি নাকি, যে এটার মধ্যে আসলে কি আছে, এটার ভ্যালুটা কি, এটা দ্বারা চেক করলাম একটু আগে। তাহলে আমরা এই ফাইলটা আবার রান করি, আমরা বাইরে যাই, ওকে ক্লাস 1 পিএসপি আসছে, এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। তাহলে চেক করার জন্য এটা আরেকভাবে চেক করলাম কিভাবে, গেট টাইপ নাকি, এটা দ্বারা চেক করা যায় না, তাহলে কি আসবে স্ট্রিং আসবে, হ্যাঁ এইটা তো এভাবে লিখলে সরাসরি এখানে রেন্ডারিং হবে, সে তো রেন্ডার ইয়া করতেছে, হ্যাঁ এবার আসছে, ও তো রিটার্ন করে কিন্তু রেন্ডারিং তো করতে, ভাড়াটা মতো একবারে কি করে সব রিটার্ন করে, তাই না? আবার এখানে আমরা ইউজ করতে ইজ আন্ডারস্কোর কি স্ট্রিং কিনা, আসলে স্ট্রিং কিনা, তাহলে কি আসবে 1, তার মানে কি বুলিয়ান ট্রু আসছে এবারে, 1 মানে ট্রু। এই যে ডাটাগুলো রাখতেছে এই ডাটা টাইপটা চেক করার জন্য বিভিন্ন মেথড আছে। ওকে, তাহলে আপনি ভেরিয়েবল ডিক্লারেশন শিখছেন, ভেরিয়েবল এগেন্সে যে ভ্যালু থাকতেছে সেটা বুঝছেন, হ্যাঁ। আচ্ছা, ফ্লোটের বিষয়টা কোনটা, এই যে এটা, স্যার ওইখানে যে 75.5 দেওয়া আছে হ্যাঁ এটা তো কত বাইট এটা ধরতে পারে স্যার, মানে কত বাইট সংখ্যা রাখা যায় যদি? এইটার কোনো ইয়ে নাই, ওটা তো আপনি ডাটা টাইপ, আমি এখানে অনেক ডাটা থাকছে সেটা সমস্যা না, মানে দশমিক, হুম, দশমিকের পরে যেটা পছন্দ হবে হ্যাঁ, মানে দশমিক থাকলে সে ফ্লোট বলতেছে, সেটার পরে থাক, মানে আমরা দশমিক সংখ্যা মানে তো এইটাই থাকে, ফ্লোট তো আর এরকম থাকে না, এরকম থাকে কি ফ্লোট মানে কি দশমিক আগে পরে কিছু থাকে, ফ্র্যাকশন থাকে, তাই তো থাকে না? না স্যার আমি বলতেছি যে এখানে কি কোনো বাইট সংখ্যা বা না না এরকম এরকম কিছু নেই, আছে? এইরকম কিছু নেই, এটা আপনার ভেরিয়েবলের ভ্যালু আপনি কয় ডিজিট রাখবেন সেটা সমস্যা নেই। এইটার পরে আমরা আলটিমেটলি 0.5 মানে কি 100 এর মানে একটা ধরুন আমরা এখানে 5 মানে কি বুঝতেছি এটা 50% না, যদি এখানে আরেক হতো তাহলে তো 76 হয়ে যেত, ওটা স্যার না মানে সংখ্যার কথা বলতেছি, আমি বলতে কত বাইট পর্যন্ত এরকম সেটা বলতেছেন, না না স্যার, তাই? মানে একটা মেমোরি স্পেস হচ্ছে তোমার 1 জিবি, তো সেক্ষেত্রে আমি 1.5 জিবি রাখতে পারি না, হ্যাঁ, সেটার কথা বলতেছি যে ও এরকম না কোনো এরকম রেস্ট্রিকশন নাই, সেটা হচ্ছে ফাইলের বাইট তো আলাদা, একটা ভেরিয়েবল কত বাইট রাখবে সেটা আলাদা বিষয়, মানে কত বিটে ডাটা রাখবেন একটা ভেরিয়েবল সেটা বলছে। আচ্ছা, আমরা চারটা ভেরিয়েবল, রাখা যাবে সেটা বলতেছি। আচ্ছা নেক্সটটা তাহলে কি ছিল, বাকি দুইটা আরো তিনটা চারটা ডাটা টাইপ ছিল, একটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে কি অবজেক্ট, আর নাল আর কি ছিল রিসোর্স। এই যে এখানে দেখলাম চিত্র, এই যে array। তো এই দুটাকে কম্পাউন্ড করলাম, মানে এই দুটা স্কেলার হওয়ার কারণ কি প্রত্যেকটা সিঙ্গেল ভ্যালু রাখে এই জন্য স্কেলার ডাটা টাইপ, আর যদি কম্পাউন্ড হয় তাহলে কি হতো, তাহলে এখানে চলেন এখানে আমরা আরেকটা ফাইল নেই, নতুন করে পিএইচপি ব্লক নিলাম। অ্যারেটা আসলে কি জিনিস, হুম, আচ্ছা এখন অ্যারের কাজটা হচ্ছে, অ্যারে আসলে অনেক বড় একটা জিনিস, কারণ এটার মধ্যে অনেক ফাংশন, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যারের মধ্যে ডাটা রাখা যায়।
অ্যারের অনেক ফাংশন আছে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে সহজ করে বলি, আপনার কাছে 10 জন ইউজারের ডাটা রাখতে হবে, অথবা সহজ করার যদি বলি, ধর আপনার কাছে 10টা কালার লিখতে বললাম, আপনি নর্মাল লিখবেন কালার 1 রেড, ওকে, অথবা 10টা প্রোডাক্টের নাম রাখতে বলছি, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, এভাবে 10টা ভেরিয়েবল। আর প্রোডাক্টের সংখ্যা যদি 1000 হয়, তাহলে কি 1000 বার ভেরিয়েবল নেবো আমি? অত নিব না। এই সমস্যা সমাধানের জন্য মূলত আসলে কি অ্যারে ইউজ করা হয়। অ্যারে কিভাবে লিখতে হয়, অ্যারের ক্লাস আলাদা হবে, এইভাবে যে এইভাবে বলতেছে। এখন এইভাবে কতটা নিবে, 2000 কালার লিখতে বলে, তখন কি করবো, অথবা 2000 প্রোডাক্টের ইনফরমেশন রাখতে বলে, এটাকে এভাবে না বলে এটাকে আমরা অ্যারেতে রাখতে পারি। এটা লেখার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, যেমন হচ্ছে কালার্স, অথবা সিটিজ বা প্রোডাক্টস, যে নামে নিলাম, জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে এখন ভেরিয়েবল সংখ্যা আমার কত, আমি যদি এখানে ভার দাম দিই, এটা দিলাম ভার আন্ডারস্কোর কি দাম দিয়ে, আমি জাস্ট ভেরিয়েবলের নামটা বলে দিলাম। এখন কি আউটপুট আসবে, কি আসছে, বলতেছে এটা একটা অ্যারে, অ্যারের মধ্যে কয়টা ডাটা আছে, 3টা ডাটা আছে, এবং ওই প্রত্যেকটা ডাটার আবার কি ইন্ডেক্স নাম্বার থাকে, অ্যারে যখন বোঝাবে ইন্ডেক্স নাম্বার থাকে, মানে প্রত্যেকের 0 তে শুরু হয়, 0, 1, 2, 3 এইটা আসতেছে। ধরুন আমি এখানে সংখ্যা রাখলাম, 2 রাখলাম, তারপরে তার মানে অ্যারে কি করে, সব ডাটাই রাখে ও সব, এই জন্য একে কম্পাউন্ডার বলতেছে। সব ধরনের ডাটাই রাখা যায়, ওর ভিতরে কি রাখা যায়, নাম্বারও রাখা যায়, স্ট্রিংও রাখা যায়, সব কিছুই রাখা যায়। এই কারণে এটাকে কম্পাউন্ডার টাইপ বলতেছে, বুঝতে পারছো এটা? এখন এই যে ডাটা রাখলাম, এখন এই ডাটার ভেরিয়েবল কিন্তু আমার একটাই, এখানে যত ডাটাতে ভেরিয়েবল কি একটা। এখন আপনার এখান থেকে স্পেসিফিক ব্লু কালারটা প্রিন্ট করতে হবে, তাহলে আপনি কি করবেন, আমি এখানে প্রিন্ট ইউজ করতে পারি, অথবা প্রিন্ট আর, এই আর এর জন্য হ্যাঁ মূলত আসলে এটা ইউজ করা হয়, প্রিন্ট আর, হ্যাঁ এটা ইউজ করে। তো এটা ইউজ করলে জাস্ট ভারটা মেজে জাস্ট সিরিয়ালি এইভাবে প্রিন্ট হবে, আর কিচ্ছু না। মানে আমি এটাকে আরেকটু সুন্দর করে দেখানোর জন্য এই যে প্রি ইউজ যদি করি, তাহলে বুঝতে পারবেন। ইকো এইটা দিলে জিনিসটা এই যে নিচে নিচে আসবে, এই যে 0 তে আছে রেড 1, ইন্ডেক্স নাম্বার সহকারে সুন্দর করে কি অ্যারে হিসাবে সাজায় দিল, অ্যারে ডাটাটা আপনি দেখতে কি রিডেবিলিটি বাড়লো আর কি, বুঝতে সুবিধা হলো। আচ্ছা, এখন স্পেসিফিক আমার কোনো একটা কালার দরকার, আমি ব্লু কালার প্রিন্ট করবো, আমি কি লিখবো বলেন, অ্যারের নাম দিব, তারপর ইন্ডেক্স নাম্বারটা বলবো, তাহলে ইন্ডেক্স নাম্বার এখানে কি হবে, 0, 1, 2, এটাকে রিফ্রেশ করি, বুঝছি এত বন্ধু? আরে তাহলে আমরা অ্যারে বন্ধু বুঝলাম, 5টা ডাটা টাইপ বুঝলাম, এরপর আছে কি অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট বলি, অবজেক্ট কি জিনিস, অবজেক্ট অনেক বড় একটা জিনিস, কারণ অনেক টপিকের ভিতরে বড় বলতেছে এই কারণে যে এটার ভিতরে অনেক কিছু আছে সেটা জানতে। তো মূল কথা হচ্ছে, সহজ কথায় যদি বলি, আপনার সামনে যে ল্যাপটপ আছে, এটা একটা অবজেক্ট আছে না, অ্যান্ড অবজেক্ট হইতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকে, অবজেক্টে কিছু মেকানিজম থাকে, থাকে না? হ্যাঁ, তো এই অবজেক্টের মধ্যে মূলত আসলে ডাটাই থাকে, বাট একটা রাখার প্রসেস, এর মধ্যেও ডাটা থাকে। তো অবজেক্ট কীভাবে বানাতে হয়, অবজেক্ট বানাতে গেলে সেটা মূল জিনিস হচ্ছে ক্লাস। তো মূল জিনিস হচ্ছে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই যে এখানে বললাম অবজেক্ট, সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লিখতে গেলে অবজেক্ট বানাইতে হয়, অবজেক্ট ছাড়া কোনো প্রোগ্রামিং করা যায় না। সহজ কথায় যদি বলি, যে আপনার ল্যাপটপের কথা বললাম, আপনার একটা মোবাইল অথবা এই যে একটা বিল্ডিং বানায়, বিল্ডিং বানার আগে ইঞ্জিনিয়াররা কি করে, একটা স্ট্রাকচার ডিজাইন করে না, এই যে ডিজাইন মানে একটা অবজেক্ট মানে হচ্ছে একটা ব্লু প্রিন্ট, কোনো কিছুর একটা ব্লু প্রিন্ট, সেটার উপর বেস করে কি একটা কোম্পানি, আপনার যে মোবাইল বানাইছে, কোম্পানিকে একটা মোবাইল বানাইছে, প্রথমে মোবাইলের কি একটা ব্লু প্রিন্ট তৈরি করছে, ব্লু প্রিন্ট মধ্যে তার আগে ড্রয়িং করছে, কি কি কম্পোনেন্ট থাকবে সমস্ত কিছু সাজাই নিছে, তারপরে নাকি প্রোডাকশনে গেছে। তো অবজেক্ট হচ্ছে এরকম জিনিস, যেটার মধ্যে বিভিন্ন ধরনের ডাটা থাকে, মানে কিভাবে রাখবো সেটা পুরো কনসেপ্ট আলাদা। আমি যখন ওপিপিতে শিখাবো, ওপিপি ছাড়া আবার লারাবেল বুঝবেন না, কারণ লারাবেল অবজেক্ট প্রোগ্রামিং লেখা, মানে পিএসপি ওপিপিতে লেখা। ওপিপিতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে ক্লাস। ক্লাসটা যখনই হয়, আগে অবজেক্ট বানাইতে হয়, তারপর কি ক্লাস তৈরি করতে হয়। তার মানে আপনার যে মোবাইলটা তৈরি করছে, তার আগে এটা একটা ডায়াগ্রাম বানাইছে, মডিউল বানাইছে, সব রেডি করছে, তারপরে এটা মেশিনে ফরম্যাট দিছে, তারপর মেশিন বানাই দিছে, তার আগে তো মেশিন বানায় দেয় না। কম্পিউটারতে কমান্ড দিলে মেশিনে প্রিন্ট করা শুরু করে দিল, তো প্রিন্ট করার আগে তো কন্টেন্ট সাজাই দিতে হচ্ছে আমাকে, তাহলে এই যে সাজানোর যে প্রসেস, এইটা হচ্ছে অবজেক্ট। তো পিএসপিতে অবজেক্ট লেখার নিয়ম হচ্ছে এভাবে, আগে ক্লাস বানাইতে হবে, যেমন ক্লাস হচ্ছে এমপ্লয়ি, অথবা কার, আপনি কি কার একটা অবজেক্ট, কার এইটা হচ্ছে একটা ক্লাস। ওকে, এটার মধ্যে এখন কি থাকতে পারে, এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, কারের মধ্যে জাস্ট একটা ক্লাস বানাইছে, এটা একটা অবজেক্ট। এই যে কার কথা বললাম না, এই কারটা এখন আমার অবজেক্ট, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে তার কি অবজেক্ট। তো এইটাকে ভারডাম করে দেখেন,
var আন্ডারস্কোর ড্রাম। আউটপুটটা কি আসে দেখি, কি বলতেছে কার একটা object। এখন এই অবজেক্টের ভিতর মানে এই ক্লাসের ভিতরে এই অবজেক্ট কার তার একটা বানাবো না, আমি 20টা বানাইতে পারি একই মডেল থেকে, জাস্ট কালার কম্বিনেশন। তাহলে এখানে আমার এই জায়গার মধ্যে কি থাকবে, এই ক্লাসের ভিতরে মূলত আসলে এই অবজেক্টের জন্য কিছু জিনিস ডেফিনিশন করা থাকবে। যেমন কি কারের একটা নাম থাকতে পারে, তারপর কি থাকতে পারে, কারের হচ্ছে মডেল নাম্বার থাকতে পারে, তারপর তার প্রাইস থাকতে পারে না, কালার থাকতে পারে, এরপরে কি হুইলস কয়টা থাকতে পারে, চাকা কয়টা, 2টা হবে না, 4টে হবে না, 3টে হবে, হ্যাঁ। এই যে এগুলো কি সহজ কথায় যদি বলি, ডোর কয়টা থাকবে, হ্যাঁ। তো এইটার সামনে আবার এখানে যে কোডিয়া বিআই আছে, এই জন্য সে লিখে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে নামটা কি, তার মানে এই কারের কি একটা বৈশিষ্ট্য না, বা অথবা কি ডেফিনেশন তো বলে দিয়েছেন এখানে, কারের নামটা হচ্ছে হন্ডা। এখন এই যে অবজেক্ট বানাইছেন, আপনি ইচ্ছা করলে এই অবজেক্ট দ্বারা কি করতে পারেন, এই যে না আলটিমেটলি এটাকে একটা ভেরিয়েবল, কি সহজ কথায় ডলার সাইন মানে কি ভেরিয়েবল, দেখতেছে না? তো ওপিপির ভাষায় এটাকে বলা হয় প্রপার্টি, এটাকে বলা হয় প্রপার্টি। আবার ফাংশন তো এখনো যায় নাই, তো ওইগুলো অত ডিপে যাচ্ছে না, কারণ একদিনে এগুলো মাথায় ঢুকবে না। অতএব সহজ কথা বললেন, এখন এই যে অবজেক্ট বানাইছেন না, অবজেক্ট তো বানাইছেন, এখন কার দিয়ে যায় না, কারের নামটা দরকার আমার, তাহলে কি লিখবো, কার, কি লিখবো, নেম। তাহলে এখানে কারের নামটা চলে আসবে, আসছে। তার মানে এই যে এটাকেই বলতেছি অবজেক্ট, কি বলতেছি, তার মানে এর মধ্যে ডাটা থাকতেছে না, এটাও তো ডাটা টাইপ নাকি, এটা স্ট্রিং, এটা কি, এটা পরে বুঝাবো, এখন আর মাথা গরম করার দরকার নাই, এটার মধ্যে অনেক কিছু আছে, ওপিপি বুঝতে গেলে অনেক কিছু আছে, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড কখন লেখা হয়, হ্যাঁ অনেক কিছু জানতে হয়। বাট এতটুকু বুঝলেন যে এটা হচ্ছে ক্লাস লিখতে হয়, ক্লাসের ভিতরে এরকম কি বিভিন্ন ভেরিয়েবল থাকবে, ফাংশন থাকবে, সেইগুলো কি করতে হয়, অবজেক্ট বানায় সেই জিনিসগুলোকে কল করে দেখাইতে হয়। মানে কমন একটা জিনিস বানায় রাখলাম, মানে অ্যাজ এ প্রোগ্রামার যখন ওপিপির ডিপলি বুঝবে, তখন দেখবেন যে বড় বড় আর্টিকেল সব জিনিস কি কোড একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে, ওপিপিতে কোড করা মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, ওই ফরম্যাটে কাজ করলে, যেমন বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম আছে না, কন্টেনার বলতে হয়, রো বললাম, কলাম সংখ্যা মিলাইলে কি কলাম হয়ে যাবে না, মানে তাদের যে সিকোয়েন্স বলে সেইভাবেই তো কাজ করতে হবে। এখন আমি মন করা ক্লাস রাখলে কাজ করবে, কাজ করবে না। তো ওপিপির মাথায় মূলত হচ্ছে স্যার ওই কারের জায়গাটা ওটা কি ভেরিয়েবল না স্যার, এটা কোনটা, এইটা, ওই যে অবশ্যই কল করছেন যে এই যে কার কল সাথে করলাম, কল এইটা করবেন, এইটা তার সামনে যে কার লিখছেন ওটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম এইটা এইটা হচ্ছে এইটা এইটা হচ্ছে অবজেক্ট। মানে মূলত আসলে এইটা ছিল তার ব্লু প্রিন্ট, মানে এখানে কি কি বলা আছে, এই যে কার হচ্ছে একটা ক্লাস, এটার মধ্যে সমস্ত ডেফিনেশন বলা আছে, মানে কি হবে, কোনটার নাম কি, কোনটার মডেল কত, সব আছে এখানে। এন্ড এইটাকে কি করতে হবে, একটা নামে রাখতে হবে, একটা কার, কার ওয়ান বানাইলেন, আমি কার টু বানাইতে পারি না, আমি কোড ইউজ ওটাকে করে। ওটাকে আমরা মানে ভেরিয়েবল হিসেবে ভাবতে পারি, তাই তো? কোনটা, ওই যে কার ওয়ান। হ্যাঁ এটা একটা ভেরিয়েবল, এটা অবজেক্ট, মানে ভেরিয়েবল না, একটা অবজেক্ট। এই অবজেক্ট দিয়ে এখন কি করতে পারি, ওই মডিউলের সমস্ত জিনিসকে আমি এখন এক্সেস করতে পারবো। সহজ কথা হচ্ছে এইটা, এই অবজেক্ট দিয়ে ওই ক্লাসের ভিতরে যে ক্লাসের অবজেক্ট বানালাম, সেই ক্লাসের মধ্যে যা যা আছে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এখন এটার পরে ওই যে পাবলিক প্রাইভেট, এটা পরে বোঝাবো, আপাতত এদিকে যাওয়ার দরকার নেই। বাট হ্যাঁ, কোনটা, অবজেক্ট তো পুরো একটা জগৎ, আলাদা জিনিস, এটার মধ্যে সমস্ত জিনিস আছে। আর ভেরিয়েবল কি, জাস্ট একটা ডাটা স্টোর করতে হয়। এখানে হচ্ছে নেমও তো একটা ভেরিয়েবল, ভেরিয়েবল না? তো বাট নেমটা কি করতেছে, একটা ডাটা স্টোর করে রাখছে, এটা টুকুই তো কাজ, তাই তো। আর নেমের আগে এটা পাবলিক কেন আছে সেটা পরে চিন্তা, আপাতত তো ওপিপির মূল কনসেপ্ট হচ্ছে এইটা, মানে ক্লাস আর হচ্ছে অবজেক্ট। ক্লাস কি জিনিস, ব্লু প্রিন্ট, কোনো জিনিসের ব্লু প্রিন্ট। সহজ কথায় আপনি আপনার যে প্রজেক্ট কোনো একটা জিনিস বানাইছেন, মানে আগে তো ডায়াগ্রাম করেছেন, এইটাই হচ্ছে। আরো সহজ করে বলি, পিএইচডি এইচটিএমএল কথা বলছেন, পিএইচডি এইচটিএমএল মানে একটা ডিজাইন থেকে একটা এইচটিএমএল কনভার্ট শিখছেন না, বা জানেন, পিএইচডি টেমপ্লেট থেকে ডিজাইন করা, হ্যাঁ করছেন, নামও শুনেন নাই। পিএইচডি মানে আমরা যে টেমপ্লেট বানাই না, এটা আগে ফটোশপ করে, এখন তো আর ফিগমাতে ডিজাইন করে, কি করে ওয়েবসাইটের ডিজাইন কি করে, আগে ঠিক মতো একটা হ্যাঁ তারপরে ফিগমাতে ডিজাইন করে না আগে। তাহলে ডিজাইন তো একটা পোর্ট্রেট, মানে কি হবে না হবে সব বলে দিয়েছেন ওখানে। ওই ডিজাইনটা হচ্ছে ক্লাস, ওইটার থেকে যে টেমপ্লেট বানাবেন সেটা হচ্ছে অবজেক্ট। বোঝা গেছে এবার, এইটা হচ্ছে কনসেপ্ট। এটা আরো ডিপে পরে বুঝবেন, সেই জিনিসটা এখানে আরো ডিপলি পরে আস্তে আস্তে বুঝবেন, এটা অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে আমরা ডাটা টাইপ বুঝলি এই ছয়টা। আর নাল আর কি থাকলো, রিসোর্স। তো নাল আর রিসোর্স আসলে অ্যাকচুয়াল ডাটা টাইপ ধরেই না। এটা হচ্ছে নাল ডাটা টাইপটা হচ্ছে কি, কোনো একটা জিনিস, এই যে এখানে দেখেন নাল হচ্ছে এমটি বোঝায়, সহজ কথা বলছে যে এমটি বোঝাচ্ছি, অথবা খালি আছে বা কত অ্যাসাইড।
তো নাল কি করা যায়, কোনো একটা ভেরিয়েবলের নাল হতে পারে অথবা কোন ভ্যালু নাল করে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এখানে। যেমন এখানে আমরা নাল, তো নাল কি হবে এখানে, আমরা একটা পিএসপি ব্লক নেই, এই জায়গাতে আমরা একটা ভেরিয়েবল নিলাম $সাইন এ সমান সমান কি বললাম, না, হ্যাঁ, এটা। তো এটাকে ইকো করলে কি আসবে, কিছু আসবে, এটার যদি ভার্ডান করেন, তাহলে এখানে কি আসবে, আউটপুটে কি আসবে, আউটপুট নালই আসবে, কি আসবে, আচ্ছা আটটা ও সরি, যে ক্লাসের নাম ভুল, অবজেক্টের নাম চেঞ্জ করছি তো ওই জন্য ওটা আসেনি। আচ্ছা, নাল আসছে না, নাল ইজিক্যাল কি, নালই বলতেছে। আবার এখানে ধরেন এর মান দেওয়া আছে হচ্ছে এবিসি, তো আমি এখানে এ কি বললাম, এ সমান সমান কি বললাম, নাল, মানে আলটিমেটলি কি হয়ে গেল, আলটিমেটলি নাল, মানে এবিসিডি ছিল কিন্তু আমি নাল করে দিলাম, এই হচ্ছে আসলে নালের কাজ। হ্যাঁ, তো এখানে যে এক্সাম্পল দেওয়া আছে, বলছে যে নাল ইজ এ নাল, অথবা আপনার ভ্যালু আছে আপনি নাল করে দিলেন, তাহলে কি হবে, নাল হয়ে গেল। আর রিসোর্স ডাটা টাইপ যেটা, মানে রিসোর্সটা হচ্ছে থার্ড পার্টি কোনো জায়গাতে ডাটা নিয়ে আসতেছে, এখন সেটা কি আছে আপনি তো জানেন না, স্ট্রিংও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে। আর টেক্সট ফাইল থেকে ডাটা পড়তে, সেটাকে বলতেছে আসলে পিএসপি রিসোর্স। যেমন এখানে বলতেছে নোট ডট টেক্সট নামে একটা ফাইল আছে, সেটার ভিতরে কিছু লেখা থাকতে পারে, সেটা নাম্বারও থাকতে পারে, ইয়েস, সেটাকে আমি যখন এই পিএসপি ফাইল হ্যান্ডেলের একটা অপশন আছে, ফাইল ওপেন করা, ফাইল রিড করা, পিএসপি দ্বারা লেখা যায়, টেক্সট ফাইলের ভিতরে লেখাও যায়, রিড করা যায়, রিমুভ করা যায়, সব করা যায়। তো এইখান থেকে যখন এই নোটেতে যে লেখাটা পড়তেছে, এটা কি একটা রিসোর্স হিসেবে কাজ করতেছে না, সেই জিনিসটা এখানে বলছে যে এটা হচ্ছে রিসোর্স ডাটা টাইপ। এই রিসোর্স ইজ এ স্পেশাল ভেরিয়েবল হোল্ডিং এ রেফারেন্স টু এক্সটার্নাল, এক্সটার্নাল যখন ডাটা থেকে নিচ্ছে সেটা রিসোর্স। তো ডাটা টাইপ তো বুঝছি নাকি, ভেরিয়েবল বুঝছে, এতটুকুই প্র্যাকটিস করেন আজকে। তাহলে আর যদি প্রথম দিন আপনাদের সার্ভার রান করতে পারেন কি না, ইস্যু হয় কিনা আগে দেখেন। ওকে।